প্রত্যেকে গুড মর্নিং। প্রত্যেক অনুপাতে একটা ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু হওয়ার ৪ মাস পর এ তার মূলধনের 50% বৃদ্ধি করে। এটা সহজ কোশ্চেন, ঠিক আছে? এ বি সি তিনজন আছে। একটা কাজ আমি করছি, বাংলাটা রাখছি শুধু, কারণ কোশ্চেন অনেক বড়, ক্যালকুলেশনের জায়গা আমাদের দরকার, ঠিক আছে? চলো দেখো, এ বি এবং সি তাদের মূলধন দেখো, এ বি সি, এ বি, ঠিক আছে? তাদের মূলধনের 2:3:5 অনুপাতে একটি ব্যবসা শুরু করেছে। 2, 3, 5। ব্যবসা শুরু হওয়ার ৪ মাস পর এ তার মূলধনের 50% তুলে নেয়, বৃদ্ধি করে। ৬ মাস পর বি তার মূলধনের এত পার্সেন্ট বৃদ্ধি করে। একটা কাজ করছি, আমরা আমাদের সুবিধার জন্য এগুলোকে, এটাকে 20 ধরছি, এটাকে 30 ধরছি, এটাকে 50 ধরছি, ঠিক আছে? এগুলো আগের ক্লাসগুলোতে আমরা বুঝেছি যে আমরা চাইলে কিন্তু রেশিওর ক্ষেত্রে এটা করতেই পারি। বলছে ব্যবসা শুরু হওয়ার ৪ মাস পর এ তার মূলধন 50% বৃদ্ধি করে। তাহলে প্রথম ৪ মাস এর টাকা 20 টাকা করেই লেগেছে। ৪ মাস পরে 50% বৃদ্ধি। 50% বৃদ্ধি মানে কি? 50% মানে হচ্ছে অর্ধেক। তাহলে 20 50% 10, তাহলে 50% বৃদ্ধি মানে কি 30। 30 হচ্ছে বাকি 8 মাস ইউজ হয়ে গেছে। এটা হয়ে গেল এর মূলধন, মানে এর যে প্রফিটের সেটা চলে আসলো, এর ভাগটা চলে আসলো। আচ্ছা, এরপরে কি বলছে? আমরা এটার মধ্যে 6 মাস পর বি তার মূলধনের, 6 মাস পর বি তার মূলধনটা প্রথম 6 মাস ইউজ করলো। 6 মাস পর, 6 মাস পর বি তার মূলধনের 33.1/3% বৃদ্ধি করে। 33.1/3% আগের ক্লাসগুলোতে শিখিয়েছি, এর মান হচ্ছে 1/3। তাহলে প্রথম 6 মাস 30 টাকা ইউজ করে, পরের 6 মাস বৃদ্ধি করেছে কত? 30-এর এত পার্সেন্ট, মানে 30-এর 1/3 মানে 10, মানে টোটাল 40 হয়ে গেল। সিম্পল ভাই, আগের ক্লাসগুলো যে মনোযোগ দিয়ে করবে সে আজকের ক্লাস বুঝবে, বা লাস্ট এই যে কোশ্চেনগুলো আমি এখন পড়াবো সেগুলো বুঝবে। যে আগের ক্লাস ভালো করে করনি, যা রেশিওর কনসেপ্ট কাছে আছে সে বুঝবে না, শিখবে না, তার মাথায় ঢুকবে না। নতুন কেউ থেকে থাকলে আজকের ক্লাস সে করবে না, ঠিক আছে? হয়ে গেল। সি এর ক্ষেত্রে কি বলছে? সি তার মূলধনের 50% তুলে নেয়। সি তার মূলধন, সিটাকে আমরা কত টাকা ভেবেছি? 50 টাকা। সি তার মূলধনের 50% তুলে নেয়, ঠিক আছে? 8 মাস পর সি এর মূলধন প্রথম 8 মাস ইউজ হয়, তারপর 50% তুলে নেয়। 50% তুলে নেওয়া মানে কি? 25 টাকা হয়ে গেল, সেটা হচ্ছে বাকি 4 মাস। এই হচ্ছে আমাদের এ বি এবং সি এর, ঠিক আছে? ওকে, এ বি এবং সি এর, এ বি এবং সি এর টোটাল আমাদের যে রেশিও সেটা আমাদের চলে আসলো, প্রফিটের রেশিও, ঠিক আছে? আমি এ বি এবং সি এর যে মূল্য সেটাকে 20, 30 এবং 50 ধরলাম। কোশ্চেনে বলে দিয়েছে এ তার, এ তার যে টাকা সেটা প্রথম 4 মাস ইউজ করলো। 4 মাস পরে সে কি করলো? সে তার টাকাটাকে কি করেছে? আমার 50% বাড়িয়েছে। 20 50% মানে কি? 10, 20 আর 10 কত গেল? 30। টোটাল 12 মাসের মধ্যে প্রথম 4 মাস 20 টাকা ইউজ হয়েছে, পরের 8 মাস আমার 30 টাকা ইউজ হয়েছে। একই রকম ভাবে বি, একই রকম ভাবে সি। কোশ্চেনে যেমন বলেছে আমরা করেছি, আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি। মেন্সের কোশ্চেন, সিজিএল মেন্স। এবার আমরা চলো কাটাকুটি শুরু করি। আমরা জানি যে কিভাবে কাটাকুটি করতে হয়। এক একটাকে সেট ভাবো। দেখো তুমি এক কাজ করো, এটা এ, এটা বি, এটা সি। চলো এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, ঠিক আছে? দেখো প্রত্যেকের মধ্যে থেকে তুমি কি কাটবে ভাবো। 5 দিয়ে সবাইকে কেটে দাও। 4 5 20, 5 6 30, এখানে 5 6 30 কাটো, এখানে 5 8 40 কাটো, এখানে 5 10 50 কাটো, এখানে 5 5 25 কাটো। আর কি দিয়ে প্রত্যেকের মধ্যে কাটাকুটি যাচ্ছে? দেখো প্রত্যেকের মধ্যে কাটাকুটি যাচ্ছে 4 দিয়ে, কি প্রত্যেকের মধ্যে যাচ্ছে 4 দিয়ে, কি প্রত্যেকের মধ্যে যাচ্ছে 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে প্রত্যেকের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? এখানে একটা 4 কাটলাম, এখানে 4 দুগুণে 8 কেটে দিলাম, 6 6 36, মানে 4 9 36 হয়ে গেল। এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এখানে 4 দুগুণে 8, এখানে 4, সবাইকে আবার 4 দিয়ে কাটলাম, ঠিক আছে? প্রত্যেকটা সেটকে আবার 4 দিয়ে কাটলাম। তাহলে এবার যদি ক্যালকুলেশন করি, এখানে 4 বেঁচে আছে, এখানে 6 দুগুণে 12 বেঁচে আছে, 4 আর 12 এখানে গুণ আছে, তার মানে 4 আর 12 হয়ে গেল 16। আচ্ছা, এখানে হচ্ছে 6 দুগুণে 12 আর 9 হয়ে গেল 21। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, 10 দুগুণে 20 আর 5 হয়ে যাচ্ছে 25। তাহলে এদের প্রফিটের রেশিও চলে আসলো 16, 21, 25। কোশ্চেনে বলছে যদি বছরের শেষে মোট 86,800 টাকা লাভ হয়, তাহলে এ এবং সি এর মধ্যে পার্থক্য কত? দেখো পুরো কোশ্চেন আমরা সলভ করতে যাব না। এ এবং সি এর মধ্যে পার্থক্য চেয়েছে। এ এবং সি এর মধ্যে পার্থক্য হচ্ছে 16 আর 25 এর ডিফারেন্স কত? 9। পুরো কোশ্চেন সলভ না করে আমি দেখবো যে আমার যেহেতু 9 আছে, যেহেতু আমার 9 আছে, যেহেতু আমার 9 আছে, এখানে 16 আর 25 এর মধ্যে ডিফারেন্স কত? 9। 16 আর 25 এর মধ্যে ডিফারেন্স কত? 9। 16 আর 25 এর মধ্যে ডিফারেন্স কত? তুমি যদি পুরো ক্যালকুলেশন করতে চাও তোমার এমন হবে যে 86,800 বাই এটা কত ইউনিটের মান? টোটাল কত হচ্ছে? 5 আর 6 আর 6 12 2, হাতে রইলো 1, 2 3 আর 2 5। এইভাবে তুমি পুরো জিনিসটাকে করবে। তারপরে তোমাকে চেয়েছে 9 ইউনিটের মান কত। তো ক্যালকুলেশন করে 9 এর কোনো একটা গুণিতক আসবে, তাই না? তো আমি পুরো কোশ্চেন সলভ করতে যাচ্ছি না, সময় নষ্ট করছি না। আমি দ্রুত করার জন্য আমি দেখছি যে উত্তরে চেয়েছে ডিফারেন্স, মানে কি 9 ইউনিটের মান। তো উত্তর নিশ্চয়ই যেটা সেটাই আসবে যেটা কিনা 9 দিয়ে কাটাকুটি যাবে। আমি এখানে চেক করবো যে কোন অপশন আমার 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে। আমি দেখছি 6 আর 2 8 রাখে 9। দেখো 6 আর 2 8 রাখে 6 আর 2 8 রাখে 9, এখানে 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, মানে অপশন এ অ্যান্সার হতে পারে। অপশন সি হতে পারে কোনোভাবে 9 আর 8 যাবে না, অপশন সি কোনোভাবে 9 দিয়ে কাটাকুটি যাবে না, অপশন বি যাবে না, অপশন ডি ও 8 আর 4 12, 8 আর 4 12 হয়ে যাচ্ছে, 12 কে 9 দিয়ে কাটাকুটি যায় না, মানে অপশন ডিও হবে না। পুরো কোশ্চেন আমি সলভ করবো না। আমি এতটুকু
করার পরে 9 মাল্টিপ্লাই চেক করব যে কোন অপশন আমার 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, সেটাকে আমি অ্যান্সার হিসেবে নেব। যদি আমি দেখতাম যে দুটো অপশন এমন আছে বা তিনটে অপশন এমন আছে যেটা 9 দিয়ে যাচ্ছে, তখন আমি পুরো কোশ্চেন সলভ করতে বাধ্য ছিলাম। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে পুরো কোশ্চেন সলভ করার আমার প্রয়োজন নেই, কারণ আমি দেখছি এখানে একটাই অপশন এমন আছে যেটা কিনা 9 দিয়ে কাটাকুটি যাবে। ঠিক আছে, ওকে, চলো। ওকে, গার্গী পাল, তুমি অবশ্যই যেটা কোশ্চেন করেছো তার অ্যান্সার হচ্ছে হ্যাঁ পাবে। তুমি অবশ্যই অফিসিয়াল নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে? এখানে আমি পুরো জিনিস সলভ করতে গেলাম না, আমি দেখলাম 9 মাল্টিপ্লাই আছে, কোনো সময় 11 মাল্টিপ্লাই পাই, 13 পাই, 7 মাল্টিপ্লাই পাই, 3 পাই, এগুলো দিয়ে আমি পুরো কোশ্চেনটা সলভ করে কিছুটা শর্ট করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাচ্ছি। সিপিও 2019 আসা কোশ্চেন। আমি শুধু বাংলাটুকু রাখছি, তোমাদের যখন শিট আপলোড হবে সেখানে তো পুরোটাই থাকবে, পড়ানোর সুবিধার্থে আমি শুধু বাংলাটা রাখছি আমার জায়গা পাবো। নেক্সট, এ একটি ব্যবসা বিয়ের থেকে 60,000 টাকা বেশি বিনিয়োগ করে। বি তার মূলধন এত মাসের জন্য বিনিয়োগ করে, যেখানে এ বিয়ের তুলনায় এত মাস বেশি সময় ধরে বিনিয়োগ করে। এত টাকা মোট লাভের মধ্যে যদি বিয়ের অংশ এর অংশের চেয়ে এত টাকা কম হয়, তাহলে বিয়ের মূলধন কত? এই কোশ্চেনটা, ঠিক আছে, ওকে। একজন জিজ্ঞাসা করছো নাম লেখানে স্যার তুলে নিলে মাইনাস হবে না? বাবা, তুমি আগের ক্লাসগুলো তাহলে করোনি, তুমি তাহলে আগের ক্লাসগুলো ভালো করে করোনি, তুমি আগের ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলে আজকের কোশ্চেন বুঝতে পারবে। তুলে নিলে মাইনাস কেন হবে? তুলে নিলে মাইনাস কেন হবে? তুমি যখন টাকা তুলে নিচ্ছ, তুমি তো 50 থেকে মাইনাস করে 25 বানিয়েছো, তাহলে এখানে কেন তুমি মাইনাস দেবে বাবা? তুমি টোটাল 12 মাস তোমার টাকাটা কিভাবে ইউজ হয়েছে সেটা, এটা কমন সেন্স ভাই। পুরো 12 মাস তোমার টাকা তুমি বলছো, মাইনাস প্লাস কেন ভাবছো? কমন সেন্স ইউজ করো, ভাবো তোমার সঙ্গে ঘটেছে। তুমি ধরো সি, তুমি ধরো 50 টাকা প্রথম 8 মাস ইউজ করেছো, তারপর 50 টাকা তোমার যে মূলধন ছিল 50 টাকাটা, তার 50% টাকা তুমি তুলে নিলে, তো তুমি তো তুলে নেওয়ার জন্যই, তুলে নেওয়ার পরেই 25 টাকা হয়ে গেল। তাহলে এই 25 টাকাটা বাকি 4 মাস ইউজ হবে। টোটাল 12 মাসে তুমি কত টাকা ইনভেস্টমেন্ট, টোটাল 12 মাস ধরে, টোটাল 1 বছর তুমি কত টাকা ব্যবসায় লাগালে তুমি নিজে ভাবো। 50,000 টাকা প্রথম 8 মাস লাগিয়েছো, তারপর 50% টাকা তুলে নিয়ে হয়ে গেল 25 টাকা। 50% মানে অর্ধেক 25, 50 অর্ধেক 25, সেই 25টা তুমি বাকি 4 মাস ইউজ করলে। টোটালটা 12 মাস, টোটাল 12 মাসটাকে তুমি প্লাস দিয়ে বোঝাবে যে 8 মাস আর এই যে 4 মাস, টোটাল 12 মাস হলো। আর তুমি যেটা বলছো যে স্যার মাইনাসের ব্যাপার, সেটা তো আমরা মনে মনে এখানে করেছি। ক্লিয়ার? যে জিজ্ঞাসা করছিলে, ওকে, চলো লিখেছো, বুঝলাম স্যার, ক্লিয়ার। আগের ক্লাসে তো এগুলো বলেছি বাবা। চলো নেক্সট এসো। সিপিও 2019, এই কোশ্চেনটা কিন্তু একটু খতরনাক লেভেলের কোশ্চেন, একটু অন্য লেভেলের কোশ্চেন। ঠিক আছে, ওকে, এই কোশ্চেনটা সবার জন্য নয়, কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন। ঠিক আছে, সবার জন্য নয় কোশ্চেন, কিন্তু আমি খুব সহজে তোমাকে বুঝিয়ে দেবো, এ বিষয়ে কোনো টেনশন নেই। মনোযোগ দিলে তুমি বুঝতে পারবে, মনোযোগের অভাব হলে বুঝতে পারবে না। আর কারো যদি মনে হয় যে স্যার এই কোশ্চেনটা আমি ইগনোর করবো, সে ইগনোর করতে পারো। ঠিক আছে, সিজিএল লেভেলের কোশ্চেন, নর্মাল আমাদের রেলের গ্রুপ ডি বলে বা রাজ্যের পরীক্ষাগুলোতে আসার চান্স খুব কম, এনটিপিসিতে দিয়ে দিতে পারে। রাজ্যের সিএইচএসএল, সিজিএল, আমাদের রাজ্য বলছি কেন, এছাড়া আমাদের এনটিপিসিতে, শুধু রেলের ক্ষেত্রে এনটিপিসিতে আসতে পারে, গ্রুপ ডিতে এত, তো এই কোশ্চেনটা দেওয়ার চান্স কম। তবু আস্তে আস্তে কঠিন হচ্ছে কোশ্চেন, দিলেও দিতে পারে, এমন না যে দেবেই না, চান্স কম। ঠিক আছে, আর আমি কি বললাম, সিজিএল লেভেলের কোশ্চেন ভাই, সোজা কথা, কথা সিজিএল বা সিজিএল মেটস লেভেলের কোশ্চেন আমি বলে দেবো, যেটা যেটা সেটা সেটা তুমি যদি মনে করো যে আমি সিজিএল দেবো না, তুমি ইগনোর করতে পারো। ঠিক আছে, যেমন এই কোশ্চেনটা তুমি চাইলে ইগনোর করতে পারো। যারা মোটামুটি গ্রুপ ডি লেভেল অবধি যাবে বা এনটিপিসি অবধি যাবে, তারপরে আর দেবেই না পরীক্ষা, সিজিএসএল দাও না, সিজিএল দাও না, তাদের ক্ষেত্রে না করলেও চলবে। তবুও দেখো, ভালো লাগবে, কারণ তোমার লেভেল তৈরি হবে। কারণ রেলে হয়তো এটা দিল না, এই টাইপের একটু ঘুরিয়ে দিল, তখন তোমার যদি লেভেল তৈরি না থাকে তুমি পারবে না। ঠিক আছে, ওকে, হ্যাঁ শুভ করাবো, শুভ করাবো, এসো বাবা, এটা করো এখন, এসো দেখো। এ একটি ব্যবসায় বিয়ের থেকে 60,000 টাকা বেশি বিনিয়োগ করে। বি তার মূলধন এত মাসের জন্য বিনিয়োগ করে, সেখানে এও বিয়ের তুলনায় এত মাস বেশি। দেখো প্রথমে টাইম সম্বন্ধে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো এত টাকা মোট লাভের মধ্যে এত অংশ হচ্ছে এত টাকা কম, মানে লাভ সম্বন্ধে দিয়েছে, টাইম সম্বন্ধে দিয়েছে, আর উপরে বিনিয়োগ সম্বন্ধে দিয়েছে। উত্তরে কি চাইছে? মূলধন চাইছে, মানে উত্তরে আমার বিনিয়োগ চাইছে। উত্তরে যখন বিনিয়োগ চাইছে, এখান থেকে ফার্স্ট জিনিস যেটা আমার মাথায় আসবে যে আমি ইনভেস্টমেন্টের রেশিওতে আমাকে যেতে হবে, আমাকে ইনভেস্টমেন্টের রেশিও বের করতে হবে। খুব সুন্দর একটা কোশ্চেন, ভালো করে বুঝবে প্রত্যেকে। ফার্স্ট দেখো এখানে তোমাকে টাইমের রেশিও ভাই কি বলছে, তোমাকে টাইমের রেশিও কি বলছে, টাইমের রেশিও এ এবং বি সম্বন্ধে তোমাকে টাইমের রেশিও কি বলছে, খুব সোজা দেখো, এ এবং বি, অঙ্ক সোজা, তোমাকে মাথা গুলিয়ে দিচ্ছে শুধু কোশ্চেন দেখো। এ আর বি এর টাইমের রেশিওটা কি ভাই? দেখো, বি তার মূলধন 7.5 মাসের জন্য বিনিয়োগ করে, তাহলে বি যদি 7.5 মাসের জন্য তার মূলধনটা বিনিয়োগ করে, বি তার মূলধনটা 7.5 মাসের জন্য বিনিয়োগ করে, বলছে এ বি এর তুলনায় 2.5 মাস বেশি সময় ধরে বিনিয়োগ করে, তাহলে এ এ বি এর থেকে আরও 2.5 মাস বেশি সময় বিনিয়োগ করে। তাহলে এ কত সময় ধরে করে? এ যদি 7.5 মাস হয়ে থাকে, এর হয়ে যাবে তাহলে কত, 10 মাস। আর কেন? এ বি এর থেকে 2.5 মাস আরও বেশি, 7.5 আর 2.5 কত হলো 10। আমরা যদি এটা কাটাকুটি করি, দশমিক তুললে এটা রেশিও নিচ্ছি, এই দশমিকের পরে একটা সংখ্যা, এদিকে একটা শূন্য অ্যাড হয়ে যাবে, তাহলে কাটাকুটি করলে
25 দিয়ে যদি কাটি, 4 25 100, এটা কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে? 3 25 75। তাহলে 4:3 আমাদের টাইমের রেশিওটা আমরা বুদ্ধি করে পেয়ে গেলাম 4:3। টাইমের রেশিও আমরা পেয়ে গেলাম 4:3। আচ্ছা, এরপরে মেন আসলি খেলা শুরু হচ্ছে অঙ্কে। তুমি টাইমের রেশিও তো পেয়ে গেছো, টাইমের রেশিও পেয়ে গেছো, কিন্তু তোমার কাছে প্রফিটের রেশিও নেই। তোমার কাছে কিন্তু প্রফিটের রেশিও নেই, তোমার কাছে প্রফিটের রেশিও নেই। তোমাকে প্রফিটের রেশিও বুদ্ধি করে বের করতে হবে। কারণ দেখো, তোমাকে যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা জানি যে ইনভেস্টমেন্ট বের করতে গেলে আমাদেরকে প্রফিট বাই টাইম করতে হয়। প্রফিট তো পেয়েছি, এই টাইম তো পেয়েছি, কিন্তু প্রফিটের রেশিও ক্লিয়ারলি কোশ্চেনে বলে দেয়নি। আমাকে বুদ্ধি করে বের করতে হবে। টাইমের রেশিও আছে কিন্তু আমাদের কাছে প্রফিটের রেশিও নেই। টাইমের রেশিও আছে কিন্তু আমাদের কাছে প্রফিটের রেশিও নেই। তাহলে স্যার প্রফিটের রেশিও কিভাবে বের করবো? কোশ্চেনে তোমাকে রাস্তা দেখাবে। তুমি যদি মনোযোগ দিয়ে বারবার কোশ্চেনটাকে পড়ো। বলছে দেখো এখানে, এখান থেকে পড়ো কিভাবে বের করবো। দেখো প্রফিটের রেশিওটা কোন লেভেলের কোশ্চেন দেখো। 12,40,000 টাকা মোট লাভের মধ্যে বি এর অংশ এর অংশের চেয়ে 2,48,000 টাকা কম হয়। তাহলে প্রফিট সম্বন্ধে এখানে দুটো কথা ওরা বলেছে। প্রফিট সম্বন্ধে এখানে দুটো কথা ওরা বলেছে। মোট প্রফিট বলেছে, আর একটা বলেছে যে এর অংশের চেয়ে বি এর অংশ এত টাকা কম হয়। এর অংশের চেয়ে বি এর অংশ এত টাকা কম হয়। তাহলে ফার্স্ট এই দুটো প্রফিট, এই যে দুটো প্রফিট, এটা মোট প্রফিট আর এটা হচ্ছে দুজনের প্রফিটের ডিফারেন্স। একজন আরেকজনের থেকে এত টাকা কম ডিফারেন্স, একটা টোটাল একটা ডিফারেন্স। কিছু আইডিয়া আসছে ব্রেনে যে আমরা কিভাবে স্যার এ আর বি এর প্রফিটের রেশিও বের করতে পারি। এখানে টোটাল দিয়েছে আর এখানে ডিফারেন্স দিয়েছে। কি মনে হচ্ছে এখান থেকে? আমি যে কোশ্চেনটা ভালো করে তোমাদের সামনে রিপিট করলাম, পড়লাম, কার কার ব্রেনে বুদ্ধি এসছে আমাকে চ্যাট বক্সে লেখো যে স্যার তার মানে স্যার এখানে টোটাল প্রফিট দিয়েছে, এ আর বি এর স্যার মোট প্রফিট দিয়েছে, আর স্যার এখানে বলছে এর বি এর অংশ এর অংশের চেয়ে এত টাকা কম। মানে কি এখানে এ আর বি এর প্রফিটের ডিফারেন্স দিয়েছে, একবার মোট দিয়েছে একবার ডিফারেন্স দিয়েছে। তো এখান থেকে আমরা কিভাবে কিভাবে প্রফিটের রেশিও বের করতে পারি? এই ডাটা থেকে কি করা যেতে পারে? কোন টেকনিক ইউজ করে বলো? অনেকেই বুদ্ধি লাগিয়েছো, ভেরি গুড। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, মনে পড়ছে? যে ধরো কোথাও আছে a প্লাস বি এর মান সাপোজ 6, a মাইনাস বি এর মান সাপোজ 8 আছে। তাহলে a ইজ ইকাল টু কি হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, 8 আর 6 14, 2 দিয়ে ভাগ করলে 7 হবে। আর b বের করার জন্য বলেছিলাম কি, যেখানে অ্যাডভান্টেজ b বের করার জন্য বিয়োগ করে 2 দিয়ে ভাগ। মনে পড়ছে? ধরো এটাকে 8 ধরে এটাকে 6 ধরো, না বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে এটা কত হবে? 1। দেখো 7 থেকে 8, 7 থেকে 1 বিয়োগ করলে 6। সেই টেকনিকটা আমরা এখানে ইউজ করবো। এখানে আমরা সেই টেকনিকটা ইউজ করবো। আইডিয়া এসছে, অনেকে ঠিক দিয়েছো, অনেকে অন্য কথা বলেছো, একদম অনেকে সঠিক দিয়েছো, ভেরি গুড। তো বুদ্ধি আমাদের ব্রেনে আসবে, এমন না যে আসবে না। কোশ্চেনটাকে, কিছু কোশ্চেন এমন থাকবে, ভাষাটা কিন্তু অন্যরকম থাকবে, তোমার সামনে অন্য রূপে আসবে। তোমার জানা জিনিসই হয়তো তোমাকে মনোযোগ দিয়ে পড়ার অভাবে তোমার কঠিন লাগতে পারে। তুমি যে ভালো করে পড়বে তুমি পারবে। তার মানে কি, এটা হচ্ছে টোটাল আর এটা হচ্ছে ডিফারেন্স। কার কার ডিফারেন্স দেখো। তার মানে আমি বলতে পারি, দেখো তোমাদের জন্য আমি লিখছি, তার মানে এ আর বি এর প্রফিট কোন লেভেলে কোশ্চেনটাকে ঘুরিয়েছে দেখো। এ আর বি এর প্রফিট, আর কোশ্চেনে দেখো বলছে যে বি এর অংশ এর অংশের চেয়ে, কার থেকে? এর চেয়ে বি এত টাকা কম, মানে এ মাইনাস বি। এদের রেশিওটাকে বের করে নাও, এ প্লাস বি আর এ মাইনাস বি এর রেশিও, মানে এটা হচ্ছে টোটাল প্রফিট, এটা হচ্ছে কি ডিফারেন্স। তো এখানে যদি আমরা একটু কেটে নিই অঙ্কটাকে, না পুরো সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করলে, পুরোটা নিয়ে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। যোগ করে 2 দিয়ে ভাগ, আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, ঘাটতি বেশি বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এদের রেশিও নিচ্ছি আগে, ঠিক আছে? তাহলে এরপর যদি আমরা কাটাকুটি করি, 1240 আর 248 তোমাদের জন্য লিখছি। এটা আসছে কত? তাহলে 1240, এটা আসছে কত? 248, ঠিক আছে? 5 দিয়ে কাটলে আমাদের পুরোপুরি 1448, 5-এ 1240। দেখো 5 আর 40 শূন্য, হাতে রইল 4, 5 আর 24 গুণ করলে 120 আর 4, আমরা পুরোপুরি 5 দিয়ে যাচ্ছে। মানে এই দুটো রেশিওকে কাটাকুটি করলে আমাদের আসছে হচ্ছে 5:1। এটাই হচ্ছে মেন গেম অঙ্কের। মানে এইদের যে রেশিও সেটা হচ্ছে, এখানে আমি কেটে দিলে কেটে দিতে পারি, এটা হচ্ছে 5 দিয়ে যাবে, 5:1 আসছে। তার মানে কি, এ প্লাস বি এর মান আমরা আর অঙ্কটাকে এই এত টাকা ধরে করছি না। আমরা বলছি যে টোটাল প্রফিট, এ আর বি এর মোট প্রফিট 5 টাকা, এ আর এদের ডিফারেন্স, এদের প্রফিটের ডিফারেন্স 1 টাকা। তাহলে এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও কি হবে তুমি ভাবো, ঠিক আছে? এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও কি হবে? প্রফিটের রেশিওটা এখানে লিখি। এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও কি হবে ভাবো। এর প্রফিট তাহলে কি হয়ে যাবে তুমি বলো? এর প্রফিট কি হয়ে যাবে? একবার এ প্লাস বি এর মান 5, এ মাইনাস বি এর মান 1, তাহলে এর মান কি হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 1 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। আর বি এর প্রফিট কত হয়ে যাবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত? 2। তাহলে এর প্রফিট 3, বি এর প্রফিট 2, 3:2। তাহলে প্রফিটকে টাইম দিয়ে তুমি যদি এবার ভাগ করো, তুমি কিভাবে ইনভেস্টমেন্ট রেশিও পাবে? প্রফিটকে তুমি যদি টাইম দিয়ে ভাগ করো, তুমি কিভাবে ইনভেস্টমেন্ট রেশিও পাবে, ঠিক আছে? তোমাদেরকে আমি বলেছিলাম দুটো সংখ্যার ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লাই করতে পারো। এটা কোনাকুনি গুণ হয়ে এদিক যাবে, 3 3 হয়ে যাবে 9, আর এটা হয়ে যাবে 4 2 8। তাহলে এদের ইনভেস্টমেন্ট রেশিও চলে আসলো 9:8। এদের ইনভেস্টমেন্ট রেশিও চলে আসলো 9:8। ভেরি গুড, তোমরা আমার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিচ্ছ। ইনভেস্টমেন্ট রেশিও চলে আসলো 9:8। উত্তরে কি চেয়েছে? বলছে বি এর মূলধন কত? বি এর মূলধন কত? বি এর মূলধন চেয়েছে। এবার দেখো কোশ্চেনে
ইনভেস্টমেন্ট সম্বন্ধে ইনভেস্টমেন্ট যে রেশিও চলে এসছে, এবার ইনভেস্টমেন্ট কি সম্বন্ধে দিয়েছে এটা দেখি। এ একটি ব্যবসায় বি এর থেকে 60,000 টাকা বেশি বিনিয়োগ করে। এ একটি ব্যবসায় বি এর থেকে 60,000 টাকা বেশি বিনিয়োগ করে মানে কি, এর ইনভেস্টমেন্ট আর বি এর ইনভেস্টমেন্টের যে ডিফারেন্স সেটার কথা বলছে। আমাদের হিসাবে এই ডিফারেন্স কত, 1 ইউনিট। আমাদের হিসাবে এই ডিফারেন্স কত, 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের মান কত, ওরা বলছে যে বি এর থেকে 60,000 টাকা বেশি এ ইনভেস্ট করে। আমরা দেখছি এ কত ইউনিট বেশি ইনভেস্ট করছে, 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটের মানি কোশ্চেনে যেটা বলেছে 60,000 টাকা, 60,000 টাকা। 1 ইউনিটের মানি হচ্ছে 6 লক্ষ টাকা। 1 ইউনিটের মানি 1 2 3 4 5 6 লক্ষ টাকা। তাহলে উত্তরে কি চেয়েছে, বি এর মূলধন কত, বি এর মূলধন আমাদের কত, এটা হচ্ছে আমাদের এ, এটা হয়ে গেছে আমাদের হচ্ছে বি, ঠিক আছে। তাহলে বি এর মূলধন কত, 8 ইউনিট। তাহলে এর সঙ্গে 8 গুণ হবে, তাহলে অ্যান্সার কি হবে, 6 8 48, 48 এবার 1 2 3 4 5, ঠিক আছে, 48 লাখ টাকা। সঠিক উত্তর কোথায় হয়ে যাচ্ছে, এই দেখো অপশন ডি। তাই দেখো কত সুন্দর কোশ্চেন ছিল। বিশাল কিছু কিন্তু আমরা ক্যালকুলেশন করিনি, বিশাল কিছু পেন ইউজ করিনি, কিন্তু দিমাগ দই করা কোশ্চেন ছিল। হট করে পরীক্ষার হলে যদি আমার এই ধরনের কোশ্চেন পড়া না থাকে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু কোনোভাবেই পারবো না। মজা কেমন লাগলো বলো কোশ্চেনটা করে? তবে ভাই মজা সেই পাবে যে আগে খেটেছে, যে আগে পরিশ্রম করেছে ভাই, তার জন্য এটা মজা। আর না হলে তার জন্য সেটা, এটা অঙ্কটা যারা আগে ফাঁকি মেরেছে তাদের জন্য সাজা, যারা নতুন আগের ক্লাস করেনি তাদের জন্য এটা সাজা। সেই জন্য বলছি পরপর না করলে ভাই কোশ্চেনের মজা পাবে না। ক্লিয়ার? ঠিক আছে, একদম। তো আমরা কি করেছি, প্রথমে টাইমের রেশিওটা বলে দিয়েছে, প্রফিটের রেশিওটা বুদ্ধি করে বের করে নিয়েছি, এদের ডিফারেন্স বের করেছি, এটা a প্লাস বি এর মান, এটা মাইনাস বি এর মান। প্রফিটের রেশিও পেয়ে গেলাম, তাহলে এদেরকে ভাগ করলে মোটামুটি যেটা আমি আগের ক্লাসে শিখিয়েছি ইনভেস্টমেন্ট রেশিও বেরিয়ে গেল। এই ডিফারেন্সের মান দিয়ে দিয়েছে 60,000 টাকা। তাহলে বলছে 8 ইউনিটের মান কত, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, চলো। কারো যদি কোথাও একটু অসুবিধা থেকে থাকে সে আরেকবার রিপিট করে ঠান্ডা মাথায় দেখবে। তবে এই কোশ্চেনটা বোঝার জন্য আগের ক্লাসগুলো রেশিওতে যা শিখিয়েছি, পার্টনারশিপে যা শিখিয়েছি, প্রত্যেকটা ক্লাসের যে লেভেল যা যা শিখে এসছো সেগুলো মাথায় থাকা জরুরি, না হলে বুঝতে পারবে না যে এখন, ঠিক আছে, বুঝতে পারছো না তার মানে সে আগে তার ঘাটতি আছে। ঠিক আছে, ভালো কোশ্চেন। সিপিইউ এক্সামে হলে কি হবে, এটা সিজিএল মেন্স লেভেলের কোশ্চেন। নেক্সট সিজিএল মেন্স, ব্যাক টু ব্যাক মেন্সের কোশ্চেন করাচ্ছে, পুরো একদম লেভেলের কোশ্চেন হচ্ছে আজকে, কোনো কথা হবে না। সুরেশ, দীনেশ এবং রমেশ একটা ব্যবসায়, এই যে কোশ্চেনগুলো পড়ছো না, এর ফলে কি হচ্ছে, তোমাদের লেভেলটা এতটা হাই তৈরি হয়ে যাচ্ছে, তুমি রেলের যে কোনো পরীক্ষার কোশ্চেন, সেটা গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, রাজ্যের যে কোনো পরীক্ষার কোশ্চেন, বা তোমার এমটিএস হোক, সিজিএস হোক, সিজিএল হোক, তুমি দেখা মাত্র কি বলো, তোমার এতটা ভালো লেভেল তৈরি হয়ে যাচ্ছে, তুমি যে কোনো কোশ্চেন পারবে। তুমি পার্টনারশিপ ভালো করে আমার কাছে কমপ্লিট করো, 1 থেকে 2 ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে। যে কোনো বই নিয়ে, যে কোনো বই নিয়ে পার্টনারশিপ অধ্যায়ে চলে যাও, তুমি দেখবে তুমি যা লেভেল শিখেছো তার থেকে সহজ ওখানে রয়েছে, তুমি সব পারছো, মিলিয়ে নেবে। তবে আমার করানো জিনিসগুলোকে আগে 5 বার 8 বার 10 বার প্র্যাকটিস করে নেবে। তারপর তুমি যে কোনো বই নিয়ে, যে কোনো প্রিভিয়াস ইয়ার নিয়ে তুমি চেক করে নিজেকে যাচাই, বা মক টেস্টের সময় বা কোনো সেকশনাল মক মানে চ্যাপ্টার মক দিয়ে তুমি যে কোনো জায়গা থেকে নিজেকে যাচাই করে দেখতে পারো যে তোমার লেভেল কি তৈরি হচ্ছে। যে কোনো এক্সামের মক টেস্ট দিয়ে দেখতে পারো। ওকে, চলো। দেখো কোশ্চেনের মধ্যে এখানে তোমাদের বোঝানোর জন্য আমি যখন এখানে ছেড়খানি করছি তখন পিডিএফে একটু কাটবে। তোমরা ক্লাস মানে কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, খাতায় অ্যান্সার তোমার নোট থাকা চাই। কোশ্চেন শিট যখন আপলোড হবে কোশ্চেনটা তোমার শিটে থাকবে, জেরক্স কপি বের করে নেবে। এ4 সাইজ যে পেজ আমি তোমাদেরকে ক্লাসের শেষে বা পিডিএফ মানে তোমাদের অধ্যায় শেষে যখন আমি তোমাদের এ4 সাইজের শিট দেই, আমি তোমাদেরকে তোমার ইয়ে ক্লাসে বলে দিয়েছি, বারবার এক কথা বলবো না, ইন্ট্রোডাকশন ক্লাসে সব বলে দিয়েছি কীভাবে কী করবে না করবে। তো চলো মেন কথায় ফিরে আসি। সিজিএল মেন্স 2022। সুরেশ, দীনেশ এবং রমেশ একটি ব্যবসায় 3-6-8 অনুপাতে টাকা বিনিয়োগ করে, অংশীদারি হয়। এই তাদের বিনিয়োগ যথাক্রমে এত, এটা এই কোশ্চেনটা খুব সোজা কোশ্চেন তোমাদের পড়ে গেছে। এই টাইপের কোশ্চেন আমি লাস্ট ক্লাসে তোমাদের একটা করিয়েও ছিলাম, তোমরা প্রত্যেকে পারবে আমি এই আশা রাখছি। প্রত্যেকে আমাকে বলো যে আমাকে অ্যান্সার কি হবে। অ্যান্সার কি হবে বলো, প্রত্যেকে পারবে। দেখো সুরেশ, দীনেশ এবং রমেশ একটি ব্যবসায় 3-6-8, সুরেশ, দীনেশ এবং রমেশ, এই অঙ্কটা সোজা কোশ্চেন। 3-6-8 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে, 3-6-8 অনুপাতে, 3-6-8 অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। যদি তাদের বিনিয়োগ যথাক্রমে 5%, 15%, 20% বৃদ্ধি করা হয়, 1 বছরে তাদের লাভের অনুপাত কি হবে? আমরা জানি 1 বছর যখন এখানে কথাটা বলেছে, 1 বছর কথাটা আছে, আমরা জানি যখন টাইম ফিক্সড পুরো 1 বছর হিসাবে হচ্ছে, ইনভেস্টমেন্ট রেশিও যা, প্রফিট রেশিও তাই। ইনভেস্টমেন্ট রেশিও যা হবে, প্রফিট রেশিও তাই হবে। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট করে বাড়িয়েছে, প্রথম ইনভেস্টমেন্টটা 5% বেড়েছে, তাহলে কত তৈরি হবে, 105% হয়ে যাবে, আগের ক্লাসে শেখানো জিনিস। দ্বিতীয় যে ইনভেস্টমেন্ট সেটা 15% বেড়েছে, মানে এটা তৈরি হবে কততে, এটা 115% হয়ে যাবে নিচে। এবং দ্বিতীয় ইনভেস্টমেন্টটা 20% বেড়েছে, মানে নিজে কত হয়ে যাবে, 120% নিজে হয়ে যাবে, শেখানো জিনিস আগের ক্লাসে। প্রত্যেকের মধ্যে পার্সেন্টেজ 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 আমাদের কেটে যাবে। এরপরে যদি আমরা কাটাকুটি করি আমাদের অ্যান্সার চলে আসবে। প্রত্যেকটা সংখ্যা শেষে এখানে 5, এখানে 5, এখানে 0,
প্রত্যেক সংখ্যা শেষে যদি 5 এবং 0 থাকে 5 দিয়ে 100% কাটাকুটি যাবে। 105কে যদি আমি 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, 5 একে 5। 115কে যদি আমি 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, 15, 3 5 15। 120কে যদি আমি 5 দিয়ে কাটি 5 দুগুণে 10, 20, 4 5 20। আর কাটাকুটি কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 3 দিয়ে কাটতে পারি, 3 গেল, 3 দুগুণে 6 গেল, 3 8 24 গেল। রেশিও তাহলে কি আসছে? 21 আসছে, এখানে 46 চলে আসছে, এখানে 64 চলে আসছে। 21, 46, 64 সিজিএল মেন্স 2022 আসা কোশ্চেন আমরা খুব দ্রুত সলভ করলাম। আশা করি তোমাদের কাছে এটা হয়ে গেছে একদম সোজা। তোমরা প্রত্যেকে যারা পেরেছো তাদেরকে আমার তরফ থেকে ভেরি গুড। নেক্সট কোশ্চেন, এখন এক্সামে আসা কোশ্চেন ট্যাগ করে লিখতে হবে। আচ্ছা, এটা কোনো একটা এক্সামে আসা কোশ্চেন মনে হবে, ট্যাগটা মিস হয়ে গেছে, এক্সামের নামটা পড়িনি সম্ভবত। এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে এটা সিপিও এক্সামে আসা কোশ্চেন। চলো পড়ি কি বলছে, খুব ভালো করে বুঝবে। এ, বি এবং সি একটা ব্যবসায় অংশীদার। এ যার মূলধন 5 মাস ব্যবহৃত হয়েছিল মোট লাভের 1/7 দাবি করে। বি যার মূলধন 7 মাস ব্যবহৃত হয়েছিল মোট লাভের 1/5 দাবি করে। সি 9 মাসের জন্য 13,800 টাকা বিনিয়োগ করে থাকে। এ কত টাকা বিনিয়োগ করেছিল? খুব সোজা কোশ্চেন, কিভাবে আমরা করব ভালো করে বুঝবে। এখানে আছে আমাদের এ, আছে আমাদের বি এবং আছে আমাদের সি। খুব ভালো কথা, এ, বি এবং সি আমাদের আছে। কোশ্চেনে বলছে এ যার মূলধন 5 মাস ব্যবহৃত হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, বি যার মূলধন 7 মাস ব্যবহৃত হয়েছিল, আর সি 9 মাস। প্রথমেই দেখো ওরা ক্লিয়ারলি টাইম সম্বন্ধে বলে দিয়েছে। আচ্ছা, উত্তরে কি চাইছে? কত টাকা বিনিয়োগ করেছিল। উত্তরে ইনভেস্টমেন্ট চাইছে। সেখান থেকে আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি প্রফিটকে টাইমের রেশিও দিয়ে ভাগ করব, তাহলে আমার ইনভেস্টমেন্ট রেশিওটা তৈরি হবে। প্রফিটকে টাইমের রেশিও দিয়ে ভাগ করলে তাহলে আমার ইনভেস্টমেন্ট রেশিওটা তৈরি হবে। এটা আমার ফার্স্ট মাথায় আইডিয়া আসলো, বুদ্ধি আসলো, ঠিক আছে। যদি কেউ নতুন হয়ে থাকো সে আজকের ক্লাস বাবা করবে না, কিচ্ছু বুঝতে পারবে না, হাই লেভেলের কোশ্চেন হচ্ছে। টাইম সম্বন্ধে কোশ্চেনে কি বলেছে দেখো, এ যার মূলধন 5 মাস ব্যবহৃত হয়েছে, বি যার মূলধন 7 মাস ব্যবহৃত হয়েছে, সি যার মূলধন 9 মাসের জন্য ব্যবহৃত হয়েছে। ভালো কথা। প্রফিট সম্বন্ধে কোশ্চেন ওরা কি বলছে? মোট লাভের 1/7 এক জায়গায় আছে, মোট লাভের 1/5 এক জায়গায় আছে। আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম যখন মোটের এত অংশ এই ধরনের জিনিস থাকবে, মোট জিনিসটা কি আমি জানি না, তো মোট জিনিসটাকে 7 আর 5-এর লসাগু, মোট প্রফিট আমি ধরবো হচ্ছে 35 টাকা। মোট প্রফিট আমি ধরবো হচ্ছে 35। মোট প্রফিট আমি কি ধরবো? 35 ধরবো। তাহলে মোট প্রফিট যদি 35 হয়, মোট লাভের 1/7 দাবি করে কে? এ দাবি করেছে। তাহলে মোট যদি 35 হয়, তার 1/7 কাটাকুটি করলে 5, মানে এ 5, 35-এর মধ্যে 5 ইউনিট এ প্রফিট করেছে। আচ্ছা, বি তাহলে কত করলো? বি 1/5 করেছে। 35-এর 1/5 মানে কাটাকুটি করলে বি করেছে, তার মানে 7 ইউনিট। বি করেছে 7 ইউনিট। টোটাল 35 ইউনিট যদি প্রফিট হয়, তার মধ্যে এ করেছে 5 ইউনিট প্রফিট, বি করেছে 7 ইউনিট প্রফিট। তাহলে সি কতটা প্রফিট করেছে? সি প্রফিট কতটা করেছে? কমন সেন্স আমরা আরামসে বুঝতে পারছি। টোটাল প্রফিট যদি 35 হয়, সেই 35 থেকে 7 আর 5-এ টোটাল এ আর বি 12 ইউনিট ওরা প্রফিট করেছে। বাকিটা তার মানে সি করেছে। সি কত করেছে? সি করেছে তাহলে আমার 23 ইউনিট। সি করেছে কত? সি করেছে আমার তাহলে 23 ইউনিট প্রফিট। এইটুকু কারোর কোনো সমস্যা? বলবে না নো স্যার, নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা স্যার নেই। তাহলে তুমি আরামসে ভাই সাহেব এবার ইনভেস্টমেন্টের রেশিও পাবে কি পাবে না? ইনভেস্টমেন্ট মানে হচ্ছে কি? প্রফিট বাই টাইম। 5/5 করলে 1, 7/7 করলে 1, ঠিক আছে, সব রেশিও খেলা হচ্ছে। এখানে 23/9 ইস্টু কত আসছে? 23/9। এই 9টা কোনোগুনি গুণ হয়ে যাবে, 9 একে 9, 9 একে 9 ইস্টু 9টা কোনোগুনি কি হবে? দুজনের সঙ্গে গুণ হয়ে যাবে। নিচে আছে 9টা, এর দুজনের সঙ্গে গুণ হয়ে যাবে, ঠিক আছে। বা তুমি এইভাবে ভাবো প্রত্যেকের সঙ্গে 9 গুণ, তাহলে 9 9 কেটে 23, 9 একে 9, 9 একে 9। তার আলটিমেটলি কি আসছে? এটাও হয়ে যাচ্ছে 9, এটাও হয়ে যাবে তোমার 9, আর এটা হয়ে যাবে তোমার কত? এটা হয়ে যাবে শুধু তোমার 23, ঠিক আছে। রেশিও ক্যালকুলেশন করা শিখেছিলে। ইনভেস্টমেন্ট রেশিও তুমি বের করে নিয়েছো 9:9:23, 9:9:23, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেনে বলছে সি যদি 9 মাসের জন্য 13,800 টাকা বিনিয়োগ করে থাকলে এ কত টাকা বিনিয়োগ করেছে? এর থেকে সোজা কোশ্চেন হয় না। উত্তরে চেয়েছে এর বিনিয়োগ, উত্তরে চেয়েছে এর বিনিয়োগ, উত্তরে চেয়েছে এর বিনিয়োগ, ঠিক আছে। তাহলে এর বিনিয়োগ, এর ইনভেস্টমেন্ট কত? 9 ইউনিট। এর ইনভেস্টমেন্ট কত? 9 ইউনিট। বাদ বাকি অঙ্ক আমি করতেই যাবো না, আমি আগে অপশন টেস্ট করবো। এর ইনভেস্টমেন্ট যখন 9 ইউনিট, আমি দেখবো যে কোন অপশন 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 6 নং 54 মানে অপশানে হতে পারে, এ যাবে না, অপশন সি হবে না, 9 দিয়ে কাটাকুটি যায় না।
9 দিয়ে যাবে, 5 আর 4 9, 9 এটা যেতে পারে, তার মানে অঙ্ক আমাকে পুরো সলভ করতে হবে। 3 5 15 এটাও যাবে না, মানে অপশন বি আর এর মধ্যে যেকোনো একটা হতে পারে, কারণ এটাও 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এটাও 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে। স্যার 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা কিভাবে বুঝবো? এই দেখো 9 কাটলে 5 আর 4 9, ঠিক আছে, শূন্যকে তো 9 দিয়ে এমনি ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, এবার কোশ্চেনটাকে আমাকে সলভ করতেই হবে, কোনো উপায় নেই, কারণ দুটো অপশন আমি ফেসে গেছি। যদি দেখতাম যে একটাই অপশন এমন পাচ্ছি যেটা 9 এর মাল্টিপ্লাই, তাহলে আমরা কি করতাম, উত্তর টিক মেরে বেরিয়ে যেতাম। কিন্তু এই অঙ্কে এক্সামিনার আমাকে ছাড়িনি, আমাকে ছেড়ে কথা বলিনি, অঙ্কে এখানে ফাঁসিয়ে দিয়েছে। তো আমি সলভ করবো। সলভ করে কোশ্চেনে বলেছে সি 9 মাসের জন্য 13,800 টাকা বিনিয়োগ করে, তাহলে সি এর টাকা কত? 13,800। সি এর টাকা কত? 13,800 টাকা। তাহলে সি এর টাকা, সি কত? 23। এই 23 এর মানে কি বলছে? 13,800। এই সি এর যে টাকাটা, এই যে সি এর যে টাকাটা, এই টাকাটা হচ্ছে তোমার কত? 13,800 টাকা। সি এর টাকাটা 13,800 টাকা। কত গুণ হয়েছে দেখো তো? বলবে স্যার 6 গুণ, মানে 600 গুণ স্যার, 600। 23 এর সঙ্গে স্যার 600 গুণ করলে 13,800 হচ্ছে, তাহলে স্যার 9 এর সঙ্গে স্যার আমরা 600 গুণ করে দেবো। 9 এর সঙ্গে স্যার 600 গুণ করবো, 6 9 54 স্যার 5,400 হয়ে যাবে স্যার সঠিক উত্তর। তার মানে অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন বিও আমার হবে না। ঠিক আছে, ওকে। তো কোনো জায়গায় তুমি এইভাবে ডাইরেক্ট করতে পারো, তোমার যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়, আমি তোমাকে আরেক রকম ক্যালকুলেশন শিখিয়েছি যে তুমি এইভাবে সাজিয়ে নেবে। তুমি বলে স্যার 13,800 টাকা ওরা কোশ্চেনে বলছে সি এর টাকা, আর আমাদের সি কত স্যার? 23। তার মানে স্যার 23 এর মান স্যার 13,800। উত্তরে চেয়েছে কি স্যার? উত্তরে চেয়েছে স্যার এর টাকা, মানে স্যার 9 এর মান কত। তোমার যদি অসুবিধা হয় এইভাবে ডাইরেক্ট বুঝতে, তুমি এইভাবে তোমাকে আমি শিখিয়ে রেখেছি, তুমি করো। তবে এইটা মানে যা এখানে যে ক্যালকুলেশন করলাম তার মানে তাই। আমি দেখলাম এখানে কত গুণ হয়েছে, তাহলে এখানে তত গুণ হবে, আমি ডাইরেক্ট অ্যান্সার করলাম। আর সেই জিনিসটাকেই তুমি যদি রাফে সাজিয়ে করতে চাও, তুমি বলবে স্যার 13,800 মান 23, তাহলে 9 এর মান, তাহলে 23 দিয়ে এটা 600 গেল, 600 আর 9 গুণ করলে 6 9 54, 5,400। বুঝতে পারছো ব্যাপারটা? তো তুমি দ্রুত করার জন্য যদি বুঝতে পারো কোশ্চেনই সলভ করে দাও, রাফে করতে যেও না। যদি অসুবিধা হয় তখন তুমি রাফে যাও। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো আমরা। দেখো, পর একটা কোশ্চেন আমি রাজ্যের পরীক্ষার কোশ্চেন আমি রেখেছি, ঠিক আছে, যে দেখো টাইপ শেখা কতটা গুরুত্বপূর্ণ। এবার একই টাইপের জিনিস কোথাও সহজ আসবে, কোথাও কঠিন আসবে, কোথাও ফট করে হয়ে যাবে, কোথাও আবার দিমাগ দই হবে। তোমাকে ভাই শিখতে ভালো করে হবে। তুমি যদি ভালো করে শেখো, যে কোনো এক্সামের কোশ্চেন তুমি পারবে। যদি ভালো করে না শেখো, কোনো এক্সামের কোশ্চেনে তুমি ভালো পারবে না। ঠিক আছে, ওকে। দেখো কি বলছে, এ বাইশ মাঝখানে ভাই কেউ কথা বলো না, ভালো লেভেলের কোশ্চেন হচ্ছে, ভালো ক্লাস হচ্ছে, আমি বোঝাতে ভালো করে পারবো না। যদি আমি অন্য কথা বলি আর তোমরা যদি ডিস্টার্ব করো, না তুমি বুঝতে পারবে না আমি তোমাকে বোঝাতে পারবো। তাই তোমাদের প্রত্যেককে আমার রিকোয়েস্ট, ক্লাসের মাঝে কেউ কোনো কথা বলো না, 100% ফোকাস শুধুমাত্র কোশ্চেনে থাকা চাই, কি শেখাচ্ছি সেটাতে থাকা চাই। বাদ বাকি যে কথাবার্তাগুলো আমরা ক্লাসের মধ্যে বলি সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না। সব থেকে গুরুত্বপূর্ণ আমার জন্য কিন্তু এই মুহূর্তে শেখা। স্যার শেখাচ্ছে, আমি শিখবো, বাদ বাকি সব মাথা থেকে সাইডে রেখে 100% ফোকাস দিয়ে শেখো। শিখলে চাকরি হবে, শিখলেই তুমি পারবে। আর না শিখে যদি অনেক কিছু করো, কোনো কিছু কাজে আসবে না। যদি তুমি না শেখো, না শিখলে পারবে না, আর না পারলে চাকরি পাবে না, বাদ বাকি সব হয়ে যাবে, কিন্তু শেখাটা হবে না অন্য বকবক করতে থাকলে। তো প্লিজ প্রত্যেকে ক্লাসে মন দাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষায় আসা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। দেখি আমার আগে করার চেষ্টা করো। অনেকে হয়তো এই কোশ্চেনটা ভুলও করতে পারো, আমি আগেই সাবধান করে দিচ্ছি, ভুলও করতে পারো, ঠিক আছে, ওকে। দেখো, এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে একটা ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল? ভালো করে প্রত্যেকে বুঝবে। এখানে এ এবং বি সম্বন্ধে বলছে, একজন এ, একজন হচ্ছে আমার বি। এবার কোশ্চেনে দেখো বলছে এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। তার মানে দেখো, এখানে যদি আমি তোমাকে প্রশ্ন করি, বছরের শেষে লাভ ডিস্ট্রিবিউট করা হয়েছে, লাভ নিজেদের মধ্যে ভাগাভাগি করা হয়েছে, কার টাকা পুরো বছর ইউজ হয়েছে আর কার টাকা পুরো বছর ইউজ হয়নি? তোমাকে কোশ্চেন করে বুঝতে হবে। এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসা যুক্ত হয়, তাহলে পরবর্তীকালে বি এসছে, মানে এর টাকাটা পুরো বছর ইউজ হয়েছে, এর টাকাটা পুরো বছর ইউজ হয়েছে। এ 2250 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল, এর টাকাটা পুরো 12 মাসে ইউজ হয়েছে। বিয়ের টাকা কত? বি কিছু সময় পর 2700 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, কিন্তু বি কত মাসের জন্য টাকাটা ইনভেস্ট করেছে সেটা কোশ্চেনে বলে দেয়নি। আমরা ধরে নিচ্ছি বি এক্স মাসের জন্য টাকা ইনভেস্ট করে, বি এক্স মাসের জন্য টাকা ইনভেস্ট করে। এর টাকা তো পুরো 12 মাসই কেটেছে, কিন্তু বিয়ের টাকা কত মাস কেটেছে? আমরা ধরে নিচ্ছি যে বিয়ের টাকা এক্স মাস কেটেছে। আমরা জানি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম মানে প্রফিট, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম মানে প্রফিট। তাহলে এখানে প্রফিটের রেশিও বেরিয়েছে এ আর বি এর। কোশ্চেনে এই প্রফিটটাই ওরা বলছে কত? কোশ্চেনে ওরা বলছে 2:1। ওরা কি বলছে? 2:1। ক্লিয়ার ভাই? বলবে হ্যাঁ স্যার, পুরো ক্লিয়ার, নো প্রবলেম, নো ডাউট, ওয়াটার পানি চল, ঠিক আছে। 2250 টাকা নিয়ে এই ব্যবসায় যুক্ত হয়, পুরো বছর ওর টাকা লেগেছে, কোশ্চেন করে বুঝতে হবে।
বি কিছু সময় পরে ব্যবসায় যুক্ত হয়েছে 700 টাকা নিয়ে। বি কত সময়ের জন্য ব্যবসায় ছিল সেটা আমরা জানি না। আমরা ধরলাম বি এক্স মাসের জন্য ব্যবসায় টাকাটা লাগিয়েছে। এর ফলে ইনভেস্টমেন্ট টাইম মানে প্রফিটের রেশিও আসা উচিত। কোশ্চেনে প্রফিটের রেশিও বলেছে 2:1। ব্যাস, ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি কাটাকুটি করি 6 দুগুণে 12 কেটে লাড্ডু কি যাই হোক, 6 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30, 45 5 এ 225। তাহলে এখানে কিছু মানে 1 আছে, এক্স একে এক্স, 5 একে 5। তাহলে এক্স এর মান বাবা কত আসছে? এক্স এর মান আসছে 5। এক্স এর মান আসছে 5। এক্স এর মান আসছে 5। তাহলে উত্তর কি হবে? একদম, প্রত্যেকে বেশিরভাগ ছাত্রছাত্রী অপশন ডি দিয়েছো। যারা অপশন ডি দিয়েছো তোমরা প্রত্যেকে অ্যাবসলিউটলি রং অ্যান্সার করেছো। অপশন ডি হবে না, অপশন ডি হবে না। আমি বলেছি এই কোশ্চেনটা তোমাকে খোল খাওয়াতে পারে, এই কোশ্চেনটা তোমাকে ফাঁসাতে পারে। তাই আমি ইচ্ছা করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেনটা এখানে রেখেছি, রেল আর সিজিএল এর কোশ্চেন এখানে রাখলাম। 5 মাস যারা দিয়েছো ভুল উত্তর দিয়েছো। কোশ্চেনে ভালো করে পড়তে হবে। উত্তরে কি চেয়েছে? এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। কোশ্চেনে এটা যদি বলতো যে বি কত সময়ের জন্য ব্যবসায় যুক্ত ছিল, তাহলে অ্যান্সার অবশ্যই 5ই হতো। কারণ আমরা ধরেছি বি ব্যবসায় এক্স মাসের জন্য যুক্ত ছিল, বি এর টাকা এক্স মাস খেটেছে। যদি কোশ্চেনে বলতো যে বি এর টাকা কত সময়ের জন্য ব্যবসায় খেটেছে, তাহলে এক্স এর মান 5ই উত্তর হতো। কিন্তু এটা চাইনি, উত্তরে চাইছে যে বি কত সময় পরে ব্যবসায় এসেছে। তাহলে পুরো 12 মাসের মধ্যে বি এর টাকা যদি 5 মাস ব্যবসায় থাকে, তাহলে বি কত মাস পরে এসেছে বাবা? ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছে। আমি দেখলাম চ্যাট বক্সে 7 হবে সঠিক উত্তর। 5 মাস আমার টাকা খেটেছে, আমি 7 মাস পরে তাহলে ব্যবসায় এসেছি। এই কোশ্চেনটাই কোনো একটা সময় কোনো একটা এক্সামে আমাদের রাজ্যের কোনো একটা পরীক্ষায় 100% আসবে, যেখানে কি করবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হচ্ছিল এটা না চেয়ে তোমাকে ডাইরেক্ট শুধু চাইবে যে বি ব্যবসায় কত সময়ের জন্য যুক্ত ছিল, তখন অ্যান্সার 5 হবে। সেম টাইপের কোশ্চেন জিডির পরীক্ষাতেও প্রচুর আসে, ঠিক আছে? এবং আমাদের রেলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলো, এসএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই টাইপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেন ডাইরেক্ট সহজ কোশ্চেন দিতে পারে বা এইভাবে হালকা একটু প্যাচ দিতে পারে। প্যাচ না ধরতে পারলে কিন্তু গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে? ওকে ওকে চলো। আরে ভাই অ্যাকচুয়ালি স্যার আগেরটা বুঝি শুরু করছে 207 ছিল, বুঝলাম না প্লিজ। 9 9 23 হলো কেন? কোন কোশ্চেনটা নাম্বার লেখো না। 9 9 23 কোনটার কথা বলছো? কোনটার কথা বলছো কি জানি ভাই, কোন কোশ্চেনের কথা বলছো আমি বুঝতে পারছি না। কোশ্চেনের নাম্বারিং বলবে, এইভাবে বোঝা যায় না কিছু। ও এটা 9 9 23। আমি যখন বুঝাচ্ছিলাম কোথায় ছিলে? আমি যখন বুঝাচ্ছিলাম বাবা কোথায় ছিলে? তোমার নামও লেখা নেই এখানে, বলো তো। আমি যখন বুঝিয়েছি তুমি কোথায় ছিলে বাবা? হ্যাঁ, আর তোমার 207 কোথা থেকে এসছে? কান ধরে কিন্তু মুলে দেবো, একদম কান ধরে মুলে দেবো। সামনে থাকলে একদম দিতাম বাড়ি একখানা, একটা লাঠি নিয়ে দিতাম বাড়ি। বয়সটা কম হয়নি, গাধা একখানা। প্রফিটকে টাইম দিয়ে ভাগ, প্রফিটকে টাইম দিয়ে ভাগ করলে ইনভেস্ট হবে। তোমাকে গুণ করতে কে বলেছে? এতদিন ধরে শেখাচ্ছি, মানে নিজের ক্ষতি করছো না, বাকি ছাত্রছাত্রীরা ডিস্টার্ব করছো, আমাকেও ডিস্টার্ব করছো। প্রফিটকে টাইম দিয়ে ভাগ করে আমার এটা আসবে না। এখানে 5/5 ভাগ করলে 1 এসছে, 7/7 ভাগ করে 1 এসছে, এখানে 9/23 হয়েছে। তারপরে তোমার 23/9 হচ্ছে, সেই 9টা কোনো প্রত্যেকের সঙ্গে গুণ 1 মুছে মুছে তারপর 9 9 23 লিখলাম। কোথায় ছিলে তখন তুমি আমাকে বোঝাও। আমি তোমার সামনে তো পুরো জিনিসটাকে ভেঙে ভেঙে দেখিয়েছি, এমন না যে আমি 9 9 23 বসিয়ে দিয়েছি। বলো, আমি যে না বুঝাতাম তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি বোঝান, আমি পুরো ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি এখানে। তার থেকে বড় কথা প্রফিটকে টাইম দিয়ে ভাগ করে তারপর ইনভেস্টমেন্ট হবে। 5/5 1, 7/7 1, 23/9 কত হচ্ছে? এই যে 1, তারপরে 1, তারপরে 23কে 9 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 23/9। তারপরে আমি টুনির বাবা না তুমি মা আমি জানি না, ঠিক আছে? তুমি টুনির বাবা না মা জানি না, তোমার নাম লেখা নেই মানে। আমি ধরেছি তুমি টুনির বাবা। তা দেখো বাবা, আমি তোমাকে যে বললাম এই 9টা কোনো এবার গুণ করে দাও, বা তোমাদের ক্যালকুলেশন শিখিয়েছি আমি রেশিওতে। এটাকে ক্যালকুলেশন করার জন্য এটাকে 9 দিয়ে প্রত্যেকের সঙ্গে 9 দিয়ে গুণ করো মনে মনে। এই 9 9 কেটে গেলে এটা 23 হবে, এটা 9 1 9 9 1 9। এবার মাথায় ঢুকেছে? ফট করে ক্লাসের মাঝখান থেকে বেরোবে না, কারোর সঙ্গে কথা বলবে না, তাহলে ওই ফ্লোটা আমার তোমার বুঝতে অসুবিধা হবে ভাই। এবার সবটাতে এখানে এরকম ভাবে লিখে রাখা যায় না, আমি মুছে দিয়ে এটা করেছি সঙ্গে সঙ্গে তোমাদের সাথে। কিছু মনে করো না, এরকম ছোট ছোট তুমি যদি ব্রেক করো আমাকে, আমি শেখানোর পরে তুমি যদি ভুল কোশ্চেন করো তাহলে কি করে হবে বলো তো? চলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2021 মর্নিং। আর বাকিরা দেখো, তোমার বাকি বন্ধুরা সবাই লিখছে স্যার ও মনে হয় ক্লাসেই ছিল না। নিজের বেজ্জতি কেন করো? এই যদি সামনাসামনি অফলাইন হতো সবাই তোমার কথা শুনে হাসতো, ঠিক আছে? এরকম করতে নেই, একটু মনোযোগ বেশি দাও। এমন করলে কি করে হবে বলো? এত ধরে ধরে শেখাচ্ছি। যাই হোক, যাকে বলেছি মনে কষ্ট নষ্ট পেও না, ঠিক আছে? স্যার বকা দিল আমাকে, একটু মনোযোগী হও, আরো বেশি মনোযোগী হও, ঠিক আছে? মাঝে মাঝে বকা টাকা তোমাদের খাওয়া দরকার, নাহলে তোমরা লাইনে আসবে না। এসো।
চলো নেক্সট কোশ্চেন করো, করো এটা করো। চলো অ্যান্সার দাও, এটা কি হবে? সিজিএল, প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি, এসো। সিজিএল 2021, নাম্বারিং ভুল আছে, আগেটা 34 হয়েছে, এটা কত হবে আমাদের? তাহলে 35 হবে। ঠিকই তো আছে, দেখুন দেখে নিও তোমরা, কিছু গন্ডগোল থাকলে ঠিক করে নিও। যাই হোক, বলো এটা কি হবে? 35 নম্বর কোশ্চেন, সিজিএল এ আসা কোশ্চেন। দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো এবার তুমি বুঝতে পারবে কি হবে। চলো বাংলা টুকুই শুরু রাখছি না, দেখো ভালো করে বুঝবে। সিজিএল 2021, এ এক ব্যক্তি 65,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেন। কয়েক মাস পর বি 50,000 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত দেন। বি যোগদানের 3 মাস পর সি 50,000 টাকা নিয়ে ব্যবসায় তাদের সাথে যোগ দেন। বছরের শেষে এ তার লাভাংশ হিসাবে মোট লাভের 50% পান। এ কত মাসের জন্য ব্যবসায় অর্থদান করেছিল? তো দেখো এই যে কোশ্চেনটা ভাই, এই কোশ্চেনটা কিন্তু সোজা, কিন্তু এখানে একটা ছোট্ট গুগলি আছে। ওই গুগলিটা তুমি যদি কোশ্চেন করে ধরতে পারো তাহলে তুমি অঙ্ক পারবে, আর যদি গুগলিটা না ধরতে পারো তোমার দ্বারা অঙ্ক হবে না। অঙ্কটা কিন্তু সোজা, ঠিক আছে? ওকে, আশা করি দেখতে পাচ্ছ, আর অসুবিধা হচ্ছে না তো? ভাই সবার কমেন্ট দেখতে পাচ্ছি, প্লিজ ক্লাসে মন দাও। নাও দেখো, দেখো এ এক ব্যক্তি 65,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেন। কয়েক মাস পর বি তার 50,000 টাকা বিনিয়োগ করে তার সাথে যোগ দেন। বি যোগদানের 3 মাস পরে সি 50,000 টাকা বিনিয়োগ করে তাদের সাথে যোগ দেন। বছরের শেষে এটা তাহলে দেখো প্রথম কথা আমরা রেশিও নিয়ে নিই। 3টে করে শূন্য তো এমনি কেটে যাচ্ছে আমাদের, তার 5 দিয়ে কেটে দাও, 5 তেরো 65, 5 10 50, 5 11 55। এ ভালো করে বুঝবে, হ্যাঁ ভাই, বি এবং সি, এ বি সি এর ইনভেস্টমেন্ট কত আসছে? 13, 5 তেরো 65, এটা কত আসছে? 5 10 50, আর এটা কত আসছে? 5 11 55, এটা কত আসছে? 5 11 55, ঠিক আছে? ওকে চলো, ওকে হয়ে গেল। এরপর এরপর বছরের শেষে এটা লাভাংশ, ঠিক আছে, এসব গেল, ঠিক আছে, ওকে ওকে। এবার দেখো খেলাটা দেখো, এক ব্যক্তি তোমার হচ্ছে 5 তেরো 65, 5 11 5 10 50, 5 11 55, এগুলো হয়ে গেল। এবার দেখো কয়েক মাস পরে দেখো কি বলছে, এক ব্যক্তি এ এত টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, এ ব্যবসা শুরু করেছে, এই ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে বি টাকা বিনিয়োগ করে তার সাথে যোগদান, এবং বি যোগদানের 3 মাস পরে সি ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে এ মাঝখানে কোনো টাকা পয়সা তুলিনি বা কোনো কিছু করেনি, এ প্রথম থেকে ছিল, মানে এর টাকা পুরো 12 মাস ভাই ইউজ হবে। এবার বিষয় হচ্ছে গন্ডগোলটা কোথায় হচ্ছে, দেখো ওই কোশ্চেনে যে কয়েক মাস পরে বি ব্যবসায় যোগ দেয়, ঠিক আগের কোশ্চেনের মতো কয়েক মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছিল। আমরা ধরেছিলাম কয়েক মাস পরে পরে বের করবো, আমরা ধরেছিলাম যে বি এর টাকা এত মাস ছিল, এর টাকা 12 মাস ইউজ হয়েছে। আমরা ধরেছি যে বি এর টাকা এক্স মাস ইউজ হয়েছে, বি এর টাকা ব্যবসায় এক্স মাসের জন্য ছিল, কারণ বি কিছু মাস পরে এসছে, ক মাস পরে এসছে আমরা জানি না। আমরা ধরে নিচ্ছি যে বি এর টাকা এক্স মাস ব্যবসায় খেটেছে। তোমরা আমাকে তাহলে বলো যে সি এর টাকা ব্যবসায় কতদিন খাটবে? কোশ্চেনে ক্লিয়ারলি বলেছে বি যোগদানের 3 মাস পরে, বি যোগদানের আরো 3 মাস পরে সি যুক্ত হয়। তাহলে ভাবো বি যদি, বি এর টাকা যদি এক্স মাস ব্যবসায় থাকে, সি এর টাকা বি এর আরো 3 মাস পরেও এসছে, তাহলে সি এর টাকা কতদিন থাকবে ব্যবসায়? বলবে স্যার সি এর টাকা তো আমরা স্যার এক্স মাইনাস 3 এত মাসের জন্য থাকবে। বুঝতে পারলে কি পারলে না? বি এর টাকা এক্স মাসের জন্য রয়েছে, ব্যবসায় লেগে আছে। তার মানে কি বি এর টাকা এক্স মাসের জন্য ব্যবসায় লেগেছে, সি আরো 3 মাস পরে ব্যবসায় এসছে, তাহলে বি এর টাকা যতদিন ব্যবসায় থাকবে তার থেকে 3 মাস কম থাকবে সি এর টাকা, কারণ সি বি এরও 3 মাস পরে এসছে। তাই সি এর টাকা ব্যবসায় লেগেছে এক্স মাইনাস 3, 11 এক্স মাইনাস 3, ঠিক আছে? ওকে ক্লিয়ার এটুকু বলো? হ্যাঁ স্যার ওকে, অনেকে চার বক্সে লিখেছো, ভেরি গুড। এবার এবারেই মেন খেলা, এইটুকু তো সবাই পেরে যাবে, অতটা অসুবিধা হবে না, অনেকে পারবে অনেকে পারবে না, এই অবধি তাও ঠিক আছে। মেন লজিকটা এখানে যেটা দিয়েছে কোশ্চেনে, গেম চেঞ্জার জায়গা, সেটা হচ্ছে কি এই জায়গাটা 50%। দেখেন কোশ্চেনে বলছে বছরের শেষে এ তার লাভ্যাংশ হিসাবে মোট লাভের 50% পান। এ 50% টাকা পায়, তাহলে এ কত সময়ের জন্য এই ব্যবসায় অর্থ দিয়েছিল? তার মানে কি এইখানেই মেন খেলা এভরিওয়ান, এইখানেই মেন খেলা। এর টাকাটা, এর টোটাল প্রফিটটা এই অনুপাতে ভাগ হয়েছে, ইনভেস্টমেন্ট টাইম, এটা হচ্ছে প্রফিটের রেশিও। এবার এ একা 50% খেয়ে নিয়েছে, এ একা, এ কত পার্সেন্ট টাকা প্রফিট নিয়েছে? টোটাল প্রফিটের 50% এ একা নিয়ে নিয়েছে, টোটাল প্রফিটের 50% এ একা নিয়ে নিয়েছে। তাহলে বি আর সি মিলিয়ে বাকি কত পার্সেন্ট পাবে তুমি বলো? বি আর সি মিলিয়ে কত পার্সেন্ট পাবে তুমি বলো? স্যার এ যদি একা 50%-এর প্রফিটের 50%, এ মানে অর্ধেক প্রফিটের 50% এ যদি নিয়ে নেয়, তাহলে বি আর সি মিলিয়ে বাকি 50% যেটা বেঁচে আছে, মানে 50% সেটা বি আর সি মিলিয়ে নেবে।
তো এইখান থেকে অঙ্কটাকে আমরা গেম, এখানে থেকে আমরা অঙ্কের গেম চেঞ্জ করবো, এখান থেকে অঙ্কটাকে আমরা সলভ করবো। আচ্ছা বুঝেছি, তার মানে এর টাকা, এর একার টাকা যা হবে এই দুজনের মোট টাকাটাই হবে, তাই কিনা? এ যদি 50% একটা টোটাল প্রফিটের, আমি ধরো এ আমি পুরো অর্ধেক নিয়ে নিলাম, বি আর সি বেঁচে আছে, আরো দুজন বেঁচে আছে, তারা দুজন কয়টুকু পাবে? অর্ধেকটুকুই পাবে। তার মানে কি আমি একা অর্ধেক খেয়ে নিয়েছি, তোরা দুজন অর্ধেক। এইটাই হচ্ছে মেন অঙ্কের খেলা। তার মানে কি এই টাকা মানে যা, এই দুজনের যোগফল মানে তাই। এই জায়গাটা যে ধরতে পারবে না তার দ্বারা অঙ্ক হবেই না। এই জায়গাটাই মেন লজিক। আমার টাকা এর টাকা যা, এই দুজনের মোট টাকা তাই, মানে কারণ এ নিজে 50%, এই দুজন মিলিয়ে 50%। এটাকে অঙ্কে অ্যাপ্লাই করো, অ্যান্সার শেষ, এক্সেল মান চলে আসবে। ইকুয়েশন তৈরি করো, গল্প শেষ করে দাও। 13 আর 12 গুণ করলে 156, হেভি সুন্দর। দেখো 156 হয়ে গেল, সমান সমান 10x, এখানে কত হবে 10x প্লাস এটা কত হবে দেখো 11x মাইনাস 33, 11x মাইনাস 33, মানে এই দুজনকে যোগ করে দিয়েছি ক্যালকুলেশন করে। 11x মাইনাস 33 প্লাস এই যে 10x। তো এখান থেকে x এর মান বের করো। 11 10 কত 21, 21x, এই 33 এদিকে আসলে প্লাস হয়ে যাবে, 33 টা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 6 আর 3 9 18, 189। তাহলে তোমার 21x এর মান আসছে হচ্ছে 189। তাহলে ভাই x এর মান কি আসবে? কাটাকুটি করলে 9 দিয়ে যাচ্ছে, x এর মান আসলো 9। এই x এর মান x কেন লিখছি? x এর মান কত আসলো 9। দেখো কত সুন্দর মজাদার কোশ্চেন, x এর মান চলে আসলো 9, x এর মান চলে আসলো 9। ঠিক আছে, একজন লিখেছো অনুরাধা খান, তুমি লিখেছো স্যার তার মানে এরা যদি 50% হয় স্যার, এদেরকে স্যার আমি 25-25 ভাগ করবো না। কোশ্চেনে কোথাও এটা বলা নেই যে বাকিটা সমান ভাগে ভাগ, সেটা বলা নেই। তুমি 25-25 বাবা দিতে পারো না, কেন বলো তো? কারণ এর টাইম আলাদা, এর টাইম আলাদা, এর ইনভেস্টমেন্ট আলাদা, এর ইনভেস্টমেন্ট আলাদা। তো প্রফিটকে সবসময় ওইভাবে তুমি হুট করে দুজনের মধ্যে ভাগ করে দিতে পারো না, যতক্ষণ না কোশ্চেনে বলবে। যদি কোশ্চেনে এমন বলতো না যে তুমি দুজনকে অর্ধেক অর্ধেক ভাগ করে দাও, বাকি প্রফিটটাকে দুজনকে সমানভাবে ভাগ করে দাও, তাহলেই তুমি দিতে পারতে। না হলে কিছু বলা নেই, মানে কি এই যে ইনভেস্টমেন্ট এবং টাইম, ইনভেস্টমেন্ট এবং টাইমের অনুপাতেই ভাগ হবে, অর্থাৎ এই অনুপাতে ভাগ হবে। প্রথম ক্লাসে কনসেপ্ট শিখেছি, কারণ আমার প্রফিটটা ইনভেস্টমেন্ট এবং টাইমের উপর নির্ভর করে। ঠিক আছে, সমান ভাগ আনতে আমি ভাগ করতে আমি পারি না। ঠিক আছে, যাই হোক এক্স এর মান 9 যদি আসে তাহলে অ্যান্সার পাবো কি হবে? এক্স এর মান যদি 9 আসে তাহলে অ্যান্সার কি হবে? সিম্পল 33 এদিকে এসে এটা যোগ হবে, মাইনাস এদিকে আসলে প্লাস হবে, তাহলে 189 হচ্ছে। 11 আর 10 21x, 21x এর মান 189, x এর মান কাটাকুটি করলে 9, 21 9 189, 21 9 189, x এর মান 9। তো x এর মান যদি 9 হয় তাহলে উত্তর কি হবে তুমি ভালো? উত্তর কি চাইছে? এ কত মাসের জন্য এই ব্যবসায় অধ্যয়ন ছিলেন? অধ্যয়ন ছিলেন মানে কি? মানে এ কতদিনের জন্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিল? ঠিক আছে, এ কত মাসের জন্য ব্যবসায় একা যুক্ত ছিল? এ তো পুরো বছরই টাকা খাটিয়েছিল, কিন্তু এ কতদিন একা ছিল? পরে বি এসছে, তারপরে কিছুদিন পরে সি এসছে, এ কতদিন একা ছিল? দেখো বি এর টাকা খেটেছিল 9 মাস, মানে বি এর টাকা যদি 9 মাস ধরে ইউজ হয়, তার মানে কি বি নিশ্চয়ই 3 মাস পরে ব্যবসা এন্ট্রি নিয়েছিল। এভরিওয়ান, এক্স এর মান 9, এর মানে কি এই মানটা 9, মানে বি এর টাকাটা 9 মাস ধরে ব্যবসায় ছিল, বি এর টাকা 9 মাস ধরে ব্যবসায় ছিল, বি এর টাকা 9 মাস ধরে ব্যবসায় ছিল। তাহলে ভাই বি যদি 9 মাস ধরে ব্যবসায় থাকিস, তুই এক বছরের মধ্যে 9 মাস তুই ব্যবসায় ছিলি, তাহলে নিশ্চয়ই তুই 3 মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছিলি। এটাই কোশ্চেনে চেয়েছে যে এ কতদিন একা ছিল। বি তো 3 মাস পরে এসছে, এ কতদিন একা ছিল? এ 3 মাস একা ছিল, অপশন ডি হবে রাইট আনসার। কত সুন্দর কোশ্চেন, কত সুন্দর কোশ্চেন। এই যে বলেছে 33 বুঝলাম না বাবা, এই যে 3 11 33 হচ্ছে 11x, আর 3 11 33 হয়েছে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। আচ্ছা এই কোশ্চেনে যদি বলতো, ঠিক আছে, এই কোশ্চেনে যদি বলতো যে তুমি বলো, সিম্পল কোশ্চেন এটাও চাইতে পারতো যে সি এর টাকা কত মাসের জন্য ব্যবসায় ইউজ হয়েছে। 3 রকম উত্তর চাইতে পারতো এখান থেকে। সি এর টাকা ব্যবসায় কত মাসের জন্য ইনভেস্ট হয়েছে, বা সি কতদিনের জন্য ব্যবসায় যুক্ত হয়েছিল, সি কতদিনের জন্য ব্যবসায় যুক্ত হয়েছিল বলো তো? সি এর টাকা কতদিনের জন্য ব্যবসায় যুক্ত ছিল? একদম, সি এর টাকা 6 মাসের জন্য ব্যবসায় যুক্ত ছিল, মানে এখানে 9 থেকে 3 করে 6, মানে সি এর টাকা 6 মাস ইউজ হয়েছে। তাহলে কোশ্চেনে যদি বলতো সি কত মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে, তাহলে অ্যান্সার কিন্তু 6 হতো। আর সি এর টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিযুক্ত ছিল, তার মানে 6 মাস পরে এন্ট্রি নিয়েছিল। কোশ্চেন এটাও চাইতে পারতো যে সি কত মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে। ঠিক আছে, বলতে তখন সি 6 মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে। তো এই জায়গায় আসার পর তুমি নিজে নিজে ভাবো যে এক্সামিনার কত রকম কোশ্চেন করতে পারে, কত রকম কিছু হতে পারতো। এই হলে তো এই উত্তর হতো, নিজেই এই একটা কোশ্চেন থেকে 5 রকম জিনিস ভাবা যেতে পারে। ঠিক আছে, চলো এগিয়ে যাচ্ছি আমরা। নেক্সট, সিজিএল মেন্সে আসা কোশ্চেন ব্যাক টু ব্যাক। কি বলছে দেখো, পি এবং কিউ যথাক্রমে 1,50,000 টাকা এবং 4,50,000 টাকা মূলধন নিয়ে একটা দোকান শুরু করেন। 1 বছর পরে 2 লক্ষ টাকা লাভের মধ্যে পিতার লাভের অংশ এবং এবং সেই সাথে বেতন হিসাবে কিছু টাকা পান, যা লাভের অংশ নয়। যদি পি মোট 90,000 টাকা পান, তবে তিনি বেতন হিসাবে কত টাকা পেয়েছিলেন? ভালো করে বুঝবে, খুব সোজা কোশ্চেন, সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন বলো তো? যে অনেক সময় দেখবে এমন হয় যে কোশ্চেনের ক্ষেত্রে এমন থাকবে যে কেউ হয়তো ব্যবসার সঙ্গে ব্যবসায়িক টাকা লাগিয়ে বসে আছে, কিন্তু ব্যবসায় সময় দেয় না,
কেউ আবার ব্যবসায় টাকা দেওয়ার পাশাপাশি ব্যবসাতে সময়ও দেয়। তো যে ব্যবসায় সময় দেয় তাকে বলা হয় যে তুমি একটা এক্সট্রা স্যালারি পাবে। তুমি যেহেতু ব্যবসাটাকে চালাচ্ছ, তোমার প্রতি মাসে একটা স্যালারি থাকবে, তারপরে বছরের শেষে যে প্রফিট হবে সেটাকে আমরা এই অনুপাতে ভাগ করবো। ঠিক আছে? সেই ধরনের অঙ্ক এটা, ভালো করে বুঝবে। ডিজেল মিলসে আসা কোশ্চেন, পি এবং কিউ যথাক্রমে এত টাকা এবং এত টাকা মূলধনী একটা দোকান শুরু করেন, 1 বছর পরে এত টাকা লাভের অংশ লাভের টাকা পায়। ঠিক আছে? তো এখানে চলো প্রথমে আমরা 5 দিয়ে প্রত্যেকে প্রথম কথা 4টে করে শূন্য আমাদের কেটে যাচ্ছে। 90,000, 2 লক্ষ, 4,50,000, ঠিক আছে? ওকে, তাহলে দেখো কিভাবে আমরা করবো। পি এবং কিউ যথাক্রমে 1,50,000, তাহলে দেখো প্রথমে যদি আমরা এদের দুজনের ইনভেস্টমেন্টের রেশিও নিয়ে নিই, এদের ইনভেস্টমেন্ট পি এবং কিউ এর ইনভেস্টমেন্ট রেশিওটা দেখো কি হচ্ছে। পি এবং কিউ এর ইনভেস্টমেন্ট রেশিওটা আমার কি হচ্ছে, 15 দিয়ে কাটলে 15 রাখলে 15, 3, 15, 45, ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 1:3। পি এবং কিউ এর ইনভেস্টমেন্ট রেশিও হয়ে গেল আমাদের 1:3, ইনভেস্টমেন্ট রেশিও হয়ে গেল 1:3। 1 বছর পর 2 লক্ষ টাকা তাদের লাভের মধ্যে পি তার লাভের অংশ এবং সেই সাথে তার বেতন হিসাবে কিছু টাকা পান। ঠিক আছে? 1 বছর পর 2 লক্ষ টাকা লাভের অংশ, লাভের মধ্যে পি তার লাভের অংশ এবং সেই সাথে বেতন হিসাবে কিছু টাকা পান যা লাভের অংশ নয়, যদি পি মোট 90,000 টাকা পান। ঠিক আছে? তাহলে দেখো, আচ্ছা ইংলিশ কোশ্চেনটা আমি একটু দেখে নেবো, কোথাও কোনো গন্ডগোল আছে কিনা, একটু দাঁড়ান। ওকে, পি গেটস এ টোটাল অফ 90,000, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্যালারি। ঠিক আছে, ওকে চলো দেখো কিভাবে আমরা করবো। মূলধনী একটা ব্যবসা যখন শুরু করে 1 বছর পর এত টাকা লাভের মধ্যে পিতা লাভের অংশ এবং সেই সাথে বেতন হিসাবে কিছু টাকা পান যা লাভের অংশ নয়। ঠিক আছে? ওকে, পিতা লাভের অংশ হিসাবে লাভের অংশ এবং সেই সাথে বেতন হিসাবে, আচ্ছা 1 বছর পর টোটাল এত টাকা প্রফিট হচ্ছে, তাহলে 2 লক্ষ টাকা যে প্রফিটটা তার হলো। ঠিক আছে? ওকে চলো, টোটাল 2 লক্ষ টাকা প্রফিট হচ্ছে, 1, 2, 3, 4, 5। তাহলে এই 2 লক্ষ টাকার প্রফিটটা এই অনুপাতে ভাগ হবে, 3 4 ইউনিটে ভাগ হবে। ঠিক আছে? এখান থেকে যদি আমি দেখি যেখানে এ পি মোট পেয়েছে 90,000 টাকা, তাহলে পি এর টাকা কত, 1 ইউনিটের মান বের করো, তাহলে পি এর টাকা বেরিয়ে যাবে। 4 5 20, 0 0 0 0, তাহলে কি হচ্ছে 50,000। তাহলে পি অ্যাকচুয়ালি টাকা, পি এর টাকা কত হওয়া উচিত ছিল, 50,000 টাকা। যদি প্রফিটের টাকা, সিম্পল আমি একটা কাজ করলাম, প্রফিট টোটাল 90,000 টাকা প্রফিট হয়েছে, মোট 90,000 টাকা প্রফিট হয়েছে। এই 90,000 টাকা প্রফিটের মধ্যে পি এর প্রফিট কত, এই 90,000 টাকা প্রফিটের মধ্যে পি এর প্রফিট কত, 50,000 টাকা। এই 90,000 টাকা প্রফিটের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট কি 1:3, ইনভেস্টমেন্ট রেশিও যা হবে প্রফিট রেশিও এখানে তাই হবে। ঠিক আছে? আচ্ছা 1 বছর পর যেহেতু, তাহলে ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিট রেশিও তাই। আচ্ছা এবার টোটাল প্রফিট কত, 2 লক্ষ টাকা। তাহলে পি পি প্রফিটের টাকা থেকে পি কত পাবে, 50,000 টাকা, মানে প্রফিটের টাকা পি পেলো 50,000 টাকা। এবার বছরের শেষে পি মোট পেয়েছে কত, বছরের শেষে পি মোট পেয়েছে হচ্ছে তোমার কত, 90,000 টাকা। বছরের শেষে পি মোট পেয়েছে কত, 90,000 টাকা। তাহলে বেতন কত টাকা পেয়েছে, এটা তো প্রফিটের টাকা পেয়েছে। এবার বছর শেষে দেখাচ্ছি পি মোট পেয়েছে 90,000 টাকা, প্রফিটের টাকা থেকে পেয়েছে 50,000, 2 লক্ষ টাকা প্রফিট হয়েছে তার থেকে 50,000 টাকা পেয়েছে, কিন্তু বছর শেষে মোট 90,000 টাকা পেয়েছে। তাহলে স্যালারি কত পেয়েছে, এই 90,000 এর মধ্যে 50,000 তো তোর ওর 90 এর মধ্যে 50,000 তো তোর প্রফিটের টাকা। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে 40,000 টাকা কি হবে, এই 40,000 টাকা ওর নিশ্চয়ই স্যালারি। তাহলে উত্তর এটাই চেয়েছি যে স্যালারি কত, অপশন ডি রাইট অ্যান্সার। ব্যাস গল্প শেষ, খুব সোজা কোশ্চেন ছিল। ঠিক আছে? ওকে, খুব সোজা কোশ্চেন ছিল। ইনভেস্টমেন্ট রেশিও কত, এটা আর এটা রেশিও এসছে কাটাকুটি করে 1:3। ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিট রেশিও তাই। টোটাল প্রফিট কত হচ্ছে, 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা যদি প্রফিট হয় তাহলে 2 লক্ষ টাকার মধ্যে পি ক টাকা পাবে, 2 লক্ষ টাকা প্রফিট হচ্ছে, 2 লক্ষ টাকার মধ্যে পি ক টাকা পাবে। টোটাল 2 লক্ষ টাকা আমাদের হিসেবে টোটাল কত, 4 ইউনিট, 4 এর মান 2 লক্ষ, তাহলে পি এর মান কত, 1, 1 এর মান কত, 50,000। তার মানে পি 2 লক্ষ টাকা যে প্রফিট হয়েছে, 2 লক্ষ টাকা যে প্রফিট হয়েছে তার মধ্যে পি পেয়েছে 50,000 টাকা। বছরের শেষে যখন আমরা দেখছি পি এর কাছে মোট টাকা কত, 90,000। তাহলে বাকি যে এক্সট্রা 40,000 টাকা বিয়ের কাছে আসলে ওটা কি, বিয়ের স্যালারি। কোশ্চেনে বলেছিল পি এবং কি যতক্ষণ এত টাকা নিয়ে মূলধনের ব্যবসা শুরু করেন, 1 বছর পর এত টাকার লাভের মধ্যে পি তার লাভের অংশ এবং সেই সাথে বেতন হিসাবে কিছু টাকা পান। তার মানে কি পি এর যে 90,000 টাকা তার মধ্যে ওর প্রফিটের টাকাও আছে, বেতনের টাকাও আছে। প্রফিটের টাকা আমরা আলাদা করে বের করে নিয়েছি। তাহলে 90,000 টাকা টোটাল পি পেয়েছে, প্রফিট এবং বেতন মিলিয়ে, প্রফিট এবং বেতন মিলিয়ে এই যে 90,000টা, তো আমি দেখে দিচ্ছি প্রফিট এবং স্যালারি, 90,000 টাকা প্রফিট এবং স্যালারি, তার মধ্যে প্রফিট কত, 50,000। তাহলে প্রফিট এবং স্যালারি থেকে তুমি যদি প্রফিট বাদ দাও তাহলে তোমার স্যালারি বেঁচে থাকবে, গল্প শেষ। ক্লিয়ার? চল চল, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। দেখো ভালো করে বুঝবে, প্রত্যেকটা কোশ্চেন ছোট 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 প্যাচ। এই কোশ্চেনগুলো একটা, প্রত্যেকটা কোশ্চেন অঙ্ক সোজা কিন্তু ছোট ছোট প্যাচ আছে, গুগলি আছে, সেগুলোকে ধরতে হবে, তাহলেই পারবে, নাহলে পারবে না।
ছোট্ট ছোট্ট প্যাচের অঙ্ক, আর কিছু না। লজিক্যাল কোশ্চেন। এ, বি এবং সি যথাক্রমে এত টাকা এবং এত টাকা নিয়ে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেন। এ একজন কার্যকরী অংশীদার এবং তিনি কাজের ভাতা হিসাবে 20% পান। আচ্ছা, কার্যকরী ওয়ার্কিং পার্টনার। ওয়ার্কিং পার্টনার মানে কি? ওয়ার্কিং পার্টনার মানে হচ্ছে তোমার কার্যকরী অংশীদার। কার্যকরী অংশীদার মানে হচ্ছে ব্যবসায় পুরো ভালোভাবে সে যুক্ত থাকবে ব্যবসার সঙ্গে, মানে কি ব্যবসায় সে কাজ করবে। আরটা হচ্ছে স্লিপিং পার্টনার হয়, মানে হচ্ছে কি অকার্যকরী অংশীদার, মানে ব্যবসার অংশীদার, মানে টাকা দিয়েছে কিন্তু ব্যবসায় কোনো রকম ব্যবসার কাজে থাকে না, মানে মানে ব্যবসাটাকে চালিত করার জন্য কোনো হেল্প করে না, মানে কোনো কাজ করে না, শুধু ইনভেস্ট করেছে। একটা হচ্ছে ওয়ার্কিং পার্টনার, একটা হচ্ছে স্লিপিং পার্টনার, ঠিক আছে? ওয়ার্কিং পার্টনার মানে হচ্ছে কার্যকরী অংশীদার, ব্যবসায় পুরোপুরি সে যুক্ত থাকে, ব্যবসাটাকে এগোতে সাহায্য করে, ব্যবসায় পরিশ্রম করে, ব্যবসায় খাটে, সেই ব্যবসাটাকে চালায়, ঠিক আছে? ওকে, চলো তাহলে দেখো কি করবো আমরা। এ, বি এবং সি এরকম এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। এ একজন কার্যকরী অংশীদার এবং তিনি কাজের ভাতা হিসাবে, স্বাভাবিক ব্যাপার, এ একজন কার্যকরী অংশীদার, তিনি কাজের ভাতা হিসাবে 20% পান এবং অবশিষ্ট অংশ বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। যদি সি 13,500 টাকা পান তবে মোট লাভ কত? কোশ্চেনের মানে ক্লিয়ার? কোশ্চেনে বলতে চাইছে, ঠিক আছে, দেখো কোশ্চেনে বলতে চাইছে, দেখো কোশ্চেনে বলতে চাইছে যে এবিসি মোটামুটি এত টাকা নিয়ে একটা ব্যবসায় যোগ করলো। এ একজন কার্যকারী হচ্ছে, মানে এ যেহেতু কাজ করে ব্যবসায়, ওকে আমরা প্রফিটের 20% আগে দিয়ে দেবো। বাকি আমাদের কাছে যেটা পড়ে থাকবে, মানে 80% টাকা পড়ে থাকবে, সেই 80% টাকাকে আমরা বিনিয়োগের অনুপাতে নিজেদের যেভাবে টাকা ইনভেস্ট করেছি সেই অনুপাতে ভাগ করবো। এটা হচ্ছে মেন অঙ্ক, ঠিক আছে? যে কাজ করবে তাকে এক্সট্রা দেবো কত? 20% তুমি আগে নিয়ে নাও, যেটা বেঁচে আছে সেটা সমান ভাগে, মানে আমাদের ইনভেস্টমেন্টের রেশিওতে ভাগ হবে। তাহলে এখানে আগে চলো আমরা কাটাকুটি যদি করি, 27,500, 32,500 এবং 37,500 কে, শেষে শূন্যগুলো তো কেটেই যাচ্ছে। তাহলে এ বি এবং সি এর ইনভেস্টমেন্ট রেশিও দেখো কি আসছে তোমার। 5 দিয়ে কাটলে 5 5 25, 25 5 5 25 55 হচ্ছে। বি কত হচ্ছে? 5 5 25 75, ভুল হচ্ছে, 5 5 25, হ্যাঁ 5 6 30 কাটি আমরা, 5 6 30, 5 5 65 হচ্ছে এটা। আর সি এর টাকা যদি 5 দিয়ে আমরা কাটি, 5 7 35, 5 5 25, তাহলে 55 65 75। আবার যদি আমরা কাটি 5 11 55, 11 5 13 65, 5 15 75, মানে রেশিও চলে এসেছে, এটা ইনভেস্টমেন্ট রেশিও চলে এসেছে 11 13 15 অনুপাতে এরা টাকা লাগিয়েছে। ওকে, এবার মেন গল্পটা কি? বলছে কাজের ভাতা হিসেবে 20% পান। হ্যাঁ, আচ্ছা, এবিসি 11 13 15, 11 13 15, এবিসি এ বি সি 11 এসছে, 13 এসছে, 15 এসছে, ঠিক আছে? এটা আমাদের কি ইনভেস্টমেন্ট রেশিও চলে এসছে। ওকে, ভালো কথা। এবার দেখো মেন খেলাটা কি। এ যেহেতু কাজ করেছে ব্যবসায়, কার্যকরী অংশীদার, লাভের 20% পান এবং অবশিষ্ট অংশ বিনিয়োগের অনুপাতে ভাগ হয়। আর 20% যদি একে আগেই দিয়ে দাও, তুই কাজ করছিস, সেটা 20% আগে তোর, বাকি যা বেঁচে থাকবে, মানে 80% বেঁচে আছে, বাকি যে 80% টাকা বেঁচে আছে, এইটা আমাদের এই রেশিওতে ভাগ হবে। 80% টাকাটা আমাদের এই রেশিওতে ভাগ হবে। ক্লিয়ারলি বলে দিই, 20% এ তুমি নিয়ে নাও, তুমি ওয়ার্কিং পার্টনার, তুমি খেটেছো, পরিশ্রম করেছো, ঘাম জড়িয়েছো, নাও তুমি 20%, বাকি যেটা 80% পড়ে আছে সেটাকে আমরা সমান ভাগে ভাগ করবো, ঠিক আছে? বিনিয়োগের অনুপাতে ভাগ করে যদি সি 13,500 টাকা পায়। আচ্ছা, তাহলে 80% এখানে টোটাল আমাদের কত? আমাদের কত হচ্ছে? 15 আর 3 18, 28, 29, 39, মানে এটা 39 ইউনিটের মান। ওকে, বলবে হ্যাঁ স্যার, ওকে, এটা হচ্ছে 39 ইউনিটের মান, ঠিক আছে? এই 80% টাকাটা একটু এদের মধ্যে ভাগ হবে। এখানে টোটাল কত? 39, ওরা কত? 80। আগের ক্লাসে করেছি এই টাইপের কোশ্চেন। 80% টাকাটাই 39 ইউনিটের মান। আচ্ছা, এর হচ্ছে সি এর টাকা কত? সি এর টাকা কত? সি হচ্ছে 15। সি এর টাকা কত? সি হচ্ছে 15। হ্যাঁ, তাহলে সি কত? 15। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সি এর টাকাটা বেরিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, যদি তাহলে মোট লাভ কত? ঠিক আছে, মোট লাভ কত? এটা হচ্ছে সি এর টাকা। এইটা মানে এই কোশ্চেনে বলে দিয়েছে কত? 13,500। এই টাকাটা মানেই কত হচ্ছে? 13,500, তাই তো? এই টাকাটা মানেই হচ্ছে 13,500। ওকে, 13,500 হয়ে গেল। বলবে হ্যাঁ স্যার, ওকে, অসুবিধা নেই, ঠিক আছে? বা এটাকে আলাদা করে বের করে নাও। এটা কত হচ্ছে? 13,500। ওকে, পরে আসছে দেখো, কারণ এরপরে একটু অন্যভাবে নাহলে বুঝতে পারবে। দেখো 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 13 39, 3 5 15, হ্যাঁ, 80% ইন্টু 5/13। তাহলে দেখো কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, 3 5 15, 3 13 39 করে দিলাম। 80% হচ্ছে 5/13। ওকে, ঠিক আছে। তাহলে মোট লাভ কত? মোট লাভ মানে 100% বের করতে হবে, ঠিক আছে? টাকা, ঠিক আছে। সি এর টাকা হচ্ছে 13,500। ওকে, দেখো 80% টাকাটা 39 ইউনিটের মান, ঠিক আছে? তাহলে 15 ইউনিটের মান আমাদের কত বের করবো আমরা? এটা মানে আমাদের হিসাবে আসছে, দেখো এটা মানে আমাদের হিসাবে আসছে কত? এটা মানে আসছে হচ্ছে 13,500, কারণ 80% টাকাটা 39 ইউনিটের মান, তার মধ্যে সিট কত? সি হচ্ছে 15 ইউনিট, আর এটা মানে হচ্ছে 13,500। তাহলে 80% এর মান আমাদের কত আসছে? 80% এর মান আসছে কি? এই 5/13টা ওদিকে গেলে কি হবে? 13,500 গুণ 13/5,
কাটাকুটি করলে 5 দুগুণে 10, 35 5 7 35 মানে 2700। 80% মান হচ্ছে আমাদের কত? 2700। 80% মান কত হয়ে যাচ্ছে? 2700। ঠিক আছে, তাহলে অঙ্কে চেয়েছে মোট লাভ। মোট লাভ মানে হচ্ছে 100%। 100% মান বের করতে হবে। তাহলে 80% মান যদি 2700 হয়, তাহলে 100% মান কত? চলো আমরা বের করি। 2700 ইন্টু 100/80 ক্যালকুলেশন যদি আমরা করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখি চলো আমরা। 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 6 24, 30, 4 7 28, 4 5 20। গুণ করলে 5 5 25 5, হাতে রইল 2, 5 7 35, 7 2 37, 7 হাতে রইল 3, 5 6 30, আর 3 3375 টাকা। কোথায় গন্ডগোল হলো দেখো তো? 33 875, কোথায় গন্ডগোল করলাম? 675 5। এটা আমাকে বলো তো, কোথাও কোনো গন্ডগোল হলে আমাকে একটু বলবে। ওর সঙ্গে 13 কি বাদ দিয়ে দিয়েছি? 27, হ্যাঁ এখানে 13 বাদ দিয়েছি, সরি সরি সরি, এখানে 13 একটা আছে, এর সঙ্গে আর একটা 13 গুণ হবে। তাহলে 5 3 65, 5 হাতে রইল 6, 7 91, ঠিক আছে, আর 6 7 লাস্টে 75 আসবে কোন অপশনে? লাস্টে 75 আছে, লাস্টে 75 কোন অপশন? অপশন ডি একদম। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই 13টা আমি খেয়াল করিনি, হট করে মিস হয়ে গেছে কথা বলতে বলতে একদম। তাহলে শেষে 75 আসছে কোন অপশন? আসছে আমাদের হচ্ছে, তাহলে আমি ইউনিট ডিজিট দিয়ে খেলাম। 3 5 15 5 হাতে রইল 1, এই 13 দিয়ে কাটছি, 5 3 65, 5 হাতে রইল 6, 7 91 আর 6 97। তার পুরোটা করতে গেলাম, আমি দেখলাম শেষে 35 কোন অপশনে আছে, 75 কোন অপশনে আছে, আর দুটো অপশন শেষে 5 ছিল, তো একটুই গেলাম। ঠিক আছে, ক্লিয়ার? রিপিট করে আরেকবার কিন্তু দেখবে, এগুলো প্রত্যেকটা একটু একটু প্যাচের অঙ্ক, তোমাকে রিপিট একবারই সব মাথায় ঢুকে যাবে তার কোনো মানে নেই, তোমাকে কিন্তু রিপিট করে দেখতে হতে পারে দুবার তিনবার, বারবার বলছি। হ্যাঁ ঠিক আছে, 100% মনোযোগ তো ক্লাসে লাগবেই, তারপরেও রিপিট করে দেখার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার ঠিক আছে, নো প্রবলেম। এই টাইপের কোশ্চেন আমরা আগের ক্লাসে করেছি। ইনভেস্টমেন্টের রেশিও 11 13 15। এবার 20% টাকা একে আগে দিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে আছে কত? 80% টাকা। সেই 80% টাকাটা আমরা এই অনুপাতে ভাগ করবো। আমার কাছে যে 80% টাকা পড়ে আছে, 20% তো আগে আমি একে দিয়েই দিলাম, 80% টাকা পড়ে আছে, সেই 80% টাকাটা সবাইকে যোগ করলে কত আসছে? 39। তাহলে 39 ইন্টু মানে 80%, তাহলে সি এর টাকা কত? সি এর টাকা কত? সি এর টাকা কত হচ্ছে? সি দেখো 15। এটা মানে কোশ্চেনে বলে যে সি এর টাকা 13,500, আমরা 13,500 নিলাম, এখান থেকে ক্যালকুলেশন করে 80% এর মান চলে আসলো। এখানে কাটাকুটি করে 3 দিয়ে কাটলাম, 3 5 15, 3 3 39, তাহলে 80% এর মান কত হবে? 5/13টা ওদিকে গেলে কত হবে? 13/5। কাটাকুটি করলাম, 80% এর মান এসছে আমার 2700 গুণ 13, তাহলে 100% এর মান কত? স্যার 100% কেন বের করলেন? এখানে চেয়েছে মোট লাভ। মোট মানে কি? টোটালটা লাভ। টোটাল লাভ কত ছিল? 100%। যে কোনো জিনিস টোটাল 100% হয়, আগের ক্লাসে এই টাইপের কোশ্চেন আমরা করেছি। তাহলে 100% এর মান কত? বাচ্চাদের মতন সিম্পল ঐকিক নিয়ম করলাম। 100 এর সঙ্গে এটা কোনাকুনি গুণ হবে, 80 নিচে আসবে, কোনাকুনি গুণ। এই 2700 গুণ 13, 2700 সঙ্গে যে 13টা গুণ আছে, এই 13 এখানে 13 লিখে দিচ্ছি না, 2700 গুণ 13, 2700 গুণ 13, 2700 গুণ 13, ঠিক আছে, 2700 গুণ 13, এই যে 2700, এই যে 2700, এই যে 13, আর এদিকে আমার কত হচ্ছে? যে 100, এটা কোনাকুনি গুণ হয়ে গেল, এই 80 নিচে আসলো, ক্যালকুলেশন করে আমাদের বেরিয়ে গেল তাহলে অ্যাকচুয়াল টোটাল প্রফিট কত টাকা ছিল। ঠিক আছে, ওকে চলো এগিয়ে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। ওকে চলো নেক্সট কোশ্চেনে আমরা এগিয়ে যাই। আচ্ছা, এই এক্সামের নামটা একটু ফটোমটো তোমার লাগতে পারে, এক্সামের দিকে তাকিও না, একটা দিকে হয়তো চেনোই না, এক্সামের সম্বন্ধে জানার দরকার নেই, কোশ্চেনে ফোকাস করো, তাদেরকে ছেড়ে দাও। যে জানো সে জানো, যে জানো না সে ছেড়ে দাও। এদিকে আসো, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, শিখতে হবে তাই রেখেছি। চলো বাকি এক্সামের নামে মারো গুলি, আসো পড়ো। এ এবং বি একটি অংশীদারিত্ব ব্যবসায় এত অনুপাতে মূলধন নিয়ে যোগ দেন। বি একজন কার্যকরী অংশীদার হওয়ার, কার্যকরী অংশীদার মানে বুঝেছো ওয়ার্কিং পার্টনার, তার পরিষেবার জন্য বার্ষিক 12% লাভাংশ পান। যদি এ বার্ষিক লাভে তার অংশ হিসাবে 24 লক্ষ টাকা পায়, তাহলে বি বার্ষিক লাভ থেকে মোট কত লক্ষ টাকা পাবেন? একই রকম কোশ্চেন আগের কোশ্চেনের মতো, চলো পড়ো। একই রকম কোশ্চেন আগের কোশ্চেনের মতো। দেখো আজকের ক্লাসে আমি আবারও বলছি, যে কোশ্চেনগুলো এখন করাচ্ছি এগুলো হচ্ছে যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন। ঠিক আছে, এগুলো যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন। তুমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দাও, অল ওভার ইন্ডিয়ার 99% টিচার এই কোশ্চেন, এই লেভেলের কোশ্চেন ক্লাসে করাই না। ঠিক আছে, আমি তোমাকে করাচ্ছি, কারণ তুমি যাই আসুক না কারণ তুমি যাতে পারো, এবং তোমার লেভেলটা খুব হাই লেভেল আমি তৈরি করে দিচ্ছি। বুঝতেই পারছো কোশ্চেনের লেভেল দেখে যদি আমি আগের থেকে না করি, আমি কিন্তু পরীক্ষার হলে জীবনে পারবো না। আর এগুলো সব পরীক্ষা আসা কোশ্চেন করাচ্ছি। ভাবো তুমি শেখোনি, পরীক্ষায় গেছো, পরীক্ষায় তোমার সামনে এই টাইপের কোশ্চেন দিয়েছে, তুমি কি করবে? এবার আমি কেন করাচ্ছি? তোমার লেভেলটা তৈরি হয়ে থাকছে, তুমি যখন পরীক্ষা দিতে যাবে এই টাইপের টাফ লেভেলের কোশ্চেন বা পেঁচানো কোশ্চেন বা গুগলি কোশ্চেন তোমার সামনে যদি আসে, তোমার ব্রেনের যে ক্ষমতা তৈরি হচ্ছে এই ক্লাস করে, সেই ক্ষমতার জোরে তুমি এই কোশ্চেন সলভ করে আসতে পারবে। ঠিক আছে, এসব স্যার আমি খুব ডিপ্রেসড থাকি, কি করে ফোকাসড হবো স্যার? লাভ ইউ স্যার, আপনারা সব ক্লাস করি। ডিপ্রেসড কেন থাকো ভাই, সেটাকে ভাবো, তুমি ডিপ্রেসড কেন হচ্ছ, সেই কারণটা তুমি নিজেকে ভাবো যে আমি এই কারণে ডিপ্রেসড হচ্ছি। ঠিক আছে, তো তুমি যে কারণে ডিপ্রেসড হচ্ছ সেই কারণটার উপরে কাজ করো। ঠিক আছে, ওকে
আর ফোকাসড হবে কি করে? তুমি নিজেকে রোজ ঘুম থেকে উঠেই আগে বসে পড়ো, পড়াশোনা শুরু করো। যখন তুমি বলতে থাকবে, প্রথমে জোর করে করতে হয় কটা দিন। করতে যে তোমার ভালো লাগা শুরু হবে, তখন আর জোর করে তোমাকে বসতে হবে না। তোমার মনই তোমাকে বলবে চল ভালো লাগা জিনিস বসছি। ঠিক আছে? চলো। আর যে কারণে তোমার মাইন্ডে সমস্যা হচ্ছে বা তোমার ডিপ্রেস লাগছে, সেই কারণগুলো তুমি নিজে ভাবো যে কেন লাগছে। সেই কারণগুলোর উপরে তুমি কাজ করো। ঠিক আছে? প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি তোমরা অনেকে সি অ্যান্সার দিচ্ছ, দেখা যাক। এ এবং বি একটি অংশীদারি ব্যবসায় এত অনুপাতে মূলধন নিয়ে যোগ দেন। ঠিক আছে? তাহলে এ আর বি এর মূলধনের অনুপাত কি হচ্ছে ভাই? এ আর বি এর মূলধনের অনুপাত কি হচ্ছে? এখানে 3 5 15 9 2 18। কাটাকাটি করলে 3 5 15 3 6 18। তাই হচ্ছে তো নাকি? দেখে একবার, চল আরেকবার। হ্যাঁ, 3 5 15, 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, এটা যাচ্ছে 3 6 18, 5:6। বি একজন কার্যকরী অংশীদার হয়, তার পরিষেবার জন্য বার্ষিক 12% লাভাংশ পান। এ বার্ষিক লাভে তার অংশ হিসাবে 24 লক্ষ টাকা পান। ভালো কথা। তুমি দেখো একটা কথা বলো, কার্যকরী অংশীদার হিসাবে বি একজন কার্যকরী অংশীদার, তাহলে ও 12% লাভাংশ পান। তাহলে বি কে প্রথমে 12% দিয়ে দেওয়া হচ্ছে, বি তুমি কাজ করেছো, এনাও শোনা 12% নাও, তুমি চলে যাও, তুমি সাইডে থাকো, একটু দাঁড়াও। আছে কত? 88%। 88% টাকা এখনো আছে। এই 88% টাকাটাই নিশ্চয়ই এ আর বি এর মধ্যে ভাগ হবে, কারণ বাকি যেটা থাকবে, হ্যাঁ বাকি যেটা থাকবে সেটাই তো এই অনুপাতে ভাগ হবে। তাহলে 88% 5 হচ্ছে 11 ইউনিটের মান। ঠিক আছে? এর মধ্যে দেখো, যদি এ বার্ষিক লাভে তার অংশ হিসাবে 24 লক্ষ টাকা পায়, তাহলে এর অংশ কত? এর অংশ কত? 5। এটা মানে কোশ্চেনে কথা বলছে, এটা মানে কোশ্চেনে বলছে 24 লক্ষ। এটা মানে কোশ্চেনে তোমাকে কথা বলছে, এটা মানে কোশ্চেনে তোমাকে বলছে 24 লক্ষ। ঠিক আছে? তাহলে 88% এর মান, 88% এর মান তোমার কি হচ্ছে? 24 গুণ 5/11 হয়ে যাবে। এই 5/11টা, সরি 11/5 হয়ে যাবে। 88% এর মান 24 গুণ 11/5। ঠিক আছে? 24 লক্ষ টাকা এ পায়। যদি এ তার লাভের অংশ হিসেবে 24 লক্ষ টাকা পান, তবে বি বার্ষিক লাভ থেকে মোট কত টাকা পাবেন? বি বার্ষিক লাভ থেকে মোট কত টাকা পাবেন? ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস দেখো, ঠিক আছে? এখানে একটা কাজ করি, দেখো সে প্রেশার হাঁটাও, এমনটা একটু অন্যভাবে ভাবো। এখানে যদি দেখো, তাহলে এটা কি হচ্ছে? পুরো কোশ্চেনটাকে একবারে নিয়ে আসছি না, আমি দুবারে নিয়ে আসছি। দেখো জিনিসটা ভালো করে বোঝো। টোটাল 88% টাকা বেঁচে আছে, টোটাল 11 ইউনিট। ঠিক আছে? ওকে, তাহলে এর টাকা কত? এর টাকা হচ্ছে 5 ইউনিট। তাহলে এ কত টাকা পেয়েছে আগে বের করি, কত পার্সেন্ট টাকা পেয়েছে দেখি। 8 11 88, 8%, মানে 5 আসে 40%। তাহলে এ দেখো 40% টাকা পেয়েছে। এটা অঙ্কটা কোনোভাবে ভাবতে হবে, গুগলি কোশ্চেন বলছি না, প্রত্যেকটা গুগলি কোশ্চেন। এ কত হচ্ছে? 40% টাকা পেয়েছে। সিম্পল ভাই, এ কত পার্সেন্ট টাকা পেয়েছে? এ তার মানে সিম্পল 40% টাকা পেয়েছে। ঠিক আছে? এ 40% টাকা পেয়েছে, তাই না? কারণ দেখো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছিল যে 88% তোমার টাকা বেঁচে আছে, সেটাই এই অনুপাতে ভাগ হবে। মানে 88% টাকাটা 5 আর 6 11 ইউনিটের মান। তাহলে এর টাকা কত? এ কত পার্সেন্ট টাকা পাচ্ছে? এর টাকা 5 ইউনিট, তাহলে 5 40%, টোটাল টাকার 40% এ পাবে। উত্তরে যে, তাহলে বি বার্ষিক লাভ থেকে মোট কত টাকা পাবে? মোট চেয়েছে, মোট। তুমি একটা কথা বলো, এখানে বুদ্ধি লাগাও। এ যদি 40% টাকা পায়, এ যদি 40% টাকা পায়, এ যদি 40% টাকা পায়, তাহলে বি কত পার্সেন্ট টাকা পেয়েছে? বি মোট কত পার্সেন্ট টাকা এখান থেকে নিয়েছে ভাবো। ঠিক আছে? ওকে, তাহলে বি তুমি নিজে ভাবো না। এ তো ওয়ার্কিং পার্টনার ছিল না টোটাল টাকা থেকে। বি বি কি হয়েছে? টোটাল টাকা থেকে বি ওয়ার্কিং পার্টনার হিসাবে কিছু টাকা পেয়েছে, আর প্রফিটের টাকা কিছু পেয়েছে। কিন্তু এ তো কিছু না, এ প্রফিটের টাকা থেকে একবারই টাকা পেয়েছে, এবং সেটা টোটাল প্রফিটের 40% এ নিয়ে নিয়েছে। ভেরি গুড অ্যান্সার দিচ্ছ তোমরা। তাহলে বি 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 এর কাছে মোট কত টাকা গেছে? টোটাল তো 100% টাকা রে ভাই, টোটাল 100% টাকা। তাহলে আমরা অন্যভাবে ভাবছি, এ যদি 40% টাকা নিয়ে নেয়, তার মানে বাকিটা নিশ্চয়ই বি এর কাছে গেছে। এখানে সি বলে কেউ নেই, এই দুজনেই আছে অঙ্কে। তা বি টোটাল 60% টাকা খেয়েছে। এবার কোশ্চেন অনুযায়ী এই 40% এর মান, এই 40% এর মানই কোশ্চেনে বলে দিয়েছে কত লক্ষ টাকা। এ পেয়েছিল 24 লক্ষ টাকা। কোশ্চেন অনুযায়ী 40% এর মানে 24 লক্ষ, 40% এর মানে 24 লক্ষ। তাহলে বি মোট ক টাকা পেয়েছে? ভাই তুই ওয়ার্কিং পার্টনার ছিলি কি না ছিলি, কি হয়েছে না হয়েছে আমি জানি না, তুই মোট কত পেয়েছিস? 60% টাকা পেয়েছিস নিশ্চয়ই। তাহলে বি মোট ক টাকা পেয়েছে? 60%। তাহলে 40% এর মান যদি 24 লক্ষ হয়, তাহলে 60% এর মান কত ক্যালকুলেশন করে বের করে দাও, অ্যান্সার গল্প শেষ। ঠিক আছে? 40% এর মান 24 লক্ষ। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে দেখো, 60% এর মান কত তুমি ভাবো। 60% এর মান কত তুমি ভাববে? সিম্পল, তুমি 24 দেবে, তারপর এখানে তুমি 60 দাও। এই যে 60 আর বাড়ি হয়ে আছে 24, কাটাকুটি করে দাও, 4 6 24, মানে হচ্ছে 36 লক্ষ টাকা। তার মানে বি মোট 36 লক্ষ টাকা পেয়েছিল। বলো কেমন লাগলো কোশ্চেনটা? প্রত্যেকটা কোশ্চেন ব্যাক টু ব্যাক একটা কোশ্চেন আসছে ভাই, এগুলো কোনো নর্মাল টাইপ না। এগুলো কি? এগুলো সব প্যাচের কোশ্চেন। একে একটা টাইপ নাম দিতে পারো, বলতে পারো নাম দিয়ে প্যাচের কোশ্চেন। সব জায়গায় ছোট ছোট প্রত্যেকটা কোশ্চেন যেগুলো পড়ছি, তুমি বলো কোন কোশ্চেনে প্যাচ নেই? প্রত্যেকটা কোশ্চেনে প্যাচের কোশ্চেন। সব ধরে ধরে আমি খুঁজে খুঁজে প্যাচের কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে ব্রেনের প্যাচ কাটে। ঠিক আছে? চলো নেক্সট। ডিজিএল 2023।
সুন্দর সুন্দর প্যাচের কোশ্চেন আমরা করছি। আর এই কোশ্চেনগুলো বোঝার জন্য ব্রেনের আগে ক্ষমতাটা তৈরি করতে হবে, যার কাজ আমরা আগের ক্লাসগুলোতে করেছি। চলো এটা করো। এ এবং বি নামক দুই ব্যক্তি একটি ব্যবসায় যথাক্রমে 1,54,000 টাকা এবং 1,10,000 টাকা বিনিয়োগ করেছে। তারা সম্মত হন যে লাভের 40% তাদের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে এবং বাকি অংশ তাদের বিনিয়োগের অনুযায়ী ভাগ করা হবে। যদি এ যদি বি এর চেয়ে 2,520 টাকা বেশি পান, তবে মোট লাভ নির্ণয় করো। সিজিএল 2022 আসা কোশ্চেন করো দেখি, करो, ये करके दिखाओ जरा पैसा। এ এবং বি নামক দুই ব্যক্তি একটি ব্যবসায় যথাক্রমে 1,54,000 টাকা এবং 1,10,000 টাকা বিনিয়োগ করেছে। তারা আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, ইনভেস্টমেন্ট রেশিওটা বের করে নিই। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য আমরা প্রথমে কেটে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা কাটাকুটি করি, ঠিক আছে, যদি আমরা কত দিয়ে কাটবো ভাবো, 2 দিয়ে কাটি আমরা, তাহলে এ এবং বি নামক দুই ব্যক্তি, এ এবং বি এর ইনভেস্টমেন্ট রেশিও আমাদের কি আছে দেখি আমরা, ঠিক আছে। ইনভেস্টমেন্ট রেশিও 2 দিয়ে কাটলে 7 গুণে 14, 14 7 গুণে 14 77, 2 দিয়ে কাটলাম 7 গুণে 14 77, 2 দিয়ে কাটলে এখানে 5 গুণে 10, আচ্ছা 11 দিয়ে তো কেটে যাচ্ছিল না, 11 দিয়ে কেটে যাচ্ছে না, 11 দিয়ে কাটলে 11 কে 11 4 এখন 44, এখানে 11 কে 11 0, ঠিক আছে। 14 আর 10 2 দিয়ে কাটলে 7 গুণে 14 5 গুণে 10, 7 গুণে 14 5 গুণে 10, 7:5, এর ইনভেস্টমেন্ট রেশিও 7:5। তারা সম্মত হন যে লাভের 40% তাদের মধ্যে সমানভাবে ভাগ করে করা হবে এবং বাকি অংশ তাদের বিনিয়োগ অনুযায়ী ভাগ করা হবে। আচ্ছা, ভালো কথা। যদি এ এবং বি এর চেয়ে 2,520 টাকা বেশি পান, হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে দেখো 40% তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে। বেঁচে আছে কত, তাহলে 60% টাকা বেঁচে আছে। এই যে 60% টাকা বেঁচে আছে, সেটাই 7 আর 5 12 ইউনিটের মান। এই 60% টাকাটা তারা নিজেদের কি করবে, এই রেশিও অনুযায়ী ভাগ করবে, ঠিক আছে। এ বি এর চেয়ে 2,520 টাকা বেশি পান, এখানে আমাদের হিসাবে এ বি এর চেয়ে কত বেশি পেয়েছে, 2 ইউনিট বেশি পেয়েছে। এ বি এর চেয়ে তাহলে এ ইন্টু 2 ইউনিট, ঠিক আছে, 2 ইউনিট টাকা বেশি পান, ঠিক আছে, হ্যাঁ 2 ইউনিট 2 ইউনিট, তাহলে এটা মানে কোশ্চেন অনুযায়ী এটা মানে কত বলেছে, এটা মানে বলেছে 2,520। উত্তরে কি চাই, তাহলে মোট লাভ কত, 100% মান বের করো, ঠিক আগের কোশ্চেনের মতো চলো করো, সিম্পল। এ বি এর থেকে কত ইউনিট বেশি পায়, এ বি এর থেকে তারা 2 ইউনিট বেশি পেয়েছে, সেই 2 ইউনিটের মানই তো 2,520 বলছে। এখানে বলছে 2,520 টাকা বেশি, আমাদের বলছে 2 ইউনিট বেশি। কোন টাকাটা ভাগাভাগি হচ্ছে, 60% টাকাটাই ভাগাভাগি ওটা করেছে, তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে কত হয়ে গেল 12, তাহলে 60% এর মান আমার কত হয়ে যাচ্ছে, 2,520 ইন্টু 6, ঠিক আছে। তাহলে 100% এর মান কত টোটাল চেয়েছে, তাহলে 2,520 ইন্টু 6 ইন্টু 100 বাই 60, নিচে দিয়ে দাও, ক্যালকুলেশন করো, গল্প শেষ হয়, ঠিক আছে। 6 10 60, 10 10 100, তাহলে 25200, 25200। কত সুন্দর সহজ কোশ্চেন ছিল বলো। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, বলে হ্যাঁ স্যার ওকে। চলো নেক্সট। আচ্ছা, তোমাদের লাস্ট আমি 18টা কোশ্চেন না 19টা 18-20টা মতো কোশ্চেন রেখেছিলাম, ঠিক আছে। এই অবধি আমি আজকে ক্লাসে রাখছি, নাহলে তোমাদের ব্রেনে অত্যাধিক প্রেশার পড়ে যাবে, বুঝতে পারবে না, মাত্রাবধি পেরিয়ে চলে যাবে। আর মাত্র 9টা কোশ্চেন থাকছে, 40 থেকে 48, ঠিক আছে। এই 8-9টা কোশ্চেন আমরা কি করবো, 9টা কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে, করে আমরা এটাকে কভার করবো, ওকে। ঠিক আছে, তো আজকে যেগুলো পড়ালাম এগুলো তোমরা বাড়িতে ভালো করে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো। কৌশিক প্রয়োজনে এই শিটটা তোমাদেরকে দিয়ে, কৌশিক আপলোড করে দিয়ে দেবো, এই শিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এই যে কোশ্চেনগুলো তোমরা দেখছো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা ছোট 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 কিছু প্যাচ আছে, বুঝতেই পারছো। লাস্ট 18-20টা কোশ্চেন একটু প্যাচের কোশ্চেন আমি রেখেছি। আশা করছি এই প্যাচের কোশ্চেনগুলো তোমরা এনজয় করছো। কি বলছো বলো, প্যাচের কোশ্চেন ভালো লাগছে করতে? যদি বলো স্যার এত কঠিন কোশ্চেন করবো না, তাহলে তোমরা যদি বলো পড়াবো না, কোনো অসুবিধা নেই। আমি চাইলে কিন্তু আগের ক্লাসেই মানে আমি পার্টনারশিপকে শেষ করতে পারতাম, ঠিক আছে। পরীক্ষা তোমরা কমনও পেয়ে যেতে, কিন্তু তুমি যদি বলো যে স্যার আমি আরো হাই লেভেলে শিখে রাখতে চাই, যাই আসুক পারবো, তার জন্য এই ক্লাসগুলো একদম মেন্স লেভেল অব্দি আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এবার যার ইচ্ছা সেই টাইপের কোশ্চেনগুলো করবে, যার ইচ্ছা সেই টাইপের কোশ্চেন সে নাও করতে পারে, ঠিক আছে। নর্মাল বেসিক কোশ্চেন যেগুলো এগুলো সব পরীক্ষায় দেবে বা সাধারণত এসে থাকে, বেশিরভাগ আসে, এই কোশ্চেনগুলো তো বেশিরভাগ আসবে না, এই কোশ্চেনগুলো তুলনামূলক কম আসবে, ঠিক আছে। যে এবার তার মধ্যে গিয়ে যে তোমার এই ওয়ার্কিং পার্টনার, লিভিং পার্টনার, এই টাইপের কোশ্চেন আসবে, এটা ইম্পর্টেন্ট টাইপ তোমাদের হয়ে গেল। এবার তো পার্সেন্টেজ কোশ্চেন কম নয়, পার্সেন্টেজ দিয়ে যে কোশ্চেনগুলো পড়াচ্ছিলাম, কতগুলো কোশ্চেন পড়িয়েছি তোমরা ভাবো,
ঠিক আছে? তো তোমরা এই লেভেলে তৈরি হয়ে যাচ্ছ, এর ফলে কি হবে, তোমরা যাই কোশ্চেন দিক না কেন তোমরা পারবে। ঠিক আছে? ওকে, চলো চলো আজকে ক্লাস তাহলে এই অবধি রাখছি। নেক্সট ক্লাসে আমাদের পার্টনারশিপ শেষ হয়ে যাচ্ছে, তারপরেই আমরা সরাসরি অ্যাভারেজ শুরু করবো। অ্যাভারেজ অ্যাভারেজ বা মিক্সার অ্যালিগেশন এখন না, অ্যাভারেজ। নেক্সট আমরা এরপরে অ্যাভারেজ শুরু করবো ডাইরেক্ট। ঠিক আছে? আর রেশিওর একটা দুটো ক্লাস এখনো বাকি আছে, ওটা আমরা করে নেবো। পার্টনারশিপ শেষ করে রেশিওর আরও একটা দুটো টাইপ বাকি আছে, সেটা আমরা শেষ করে নেবো। শেষ করে আমরা চলে যাবো হচ্ছে সরাসরি তারপরে অ্যাভারেজ। ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। जब तक करोगे नहीं तब तक छोड़ेंगे नहीं। जय हिंद एंड टाटा, बाय बाय।